ফেসবুক একটু জানাও তো সবকিছু ঠিক আছে কিনা। ওয়েবে এখনই লাইভে যাচ্ছি। Cycle 1 first paper chapter 2। ঠিক আছে, অল ওকে। ওয়েবে তাশফিয়া জয়ন্ত, তোমরা একটু জানাবা সবকিছু ঠিক আছে কিনা। তো শুরু করে দিই তাহলে আজকে ক্লাস। ফেসবুকে আমি একটু দেখে আসি। অল ওকে, অপসরা, অপূর্ব, শাফিন, আমরা শুরু করি। তো আজকের ক্লাসে আমরা খুব ভালো একটা টপিক নিয়ে পড়বো। একটা না, দুইটা টপিক নিয়ে পড়বো, একদম সহজ। এই পড়াগুলো কিন্তু আমাদের পড়তে হবে মেডিকেল স্টাইলে। ঠিক আছে, আমরা যখন দ্রাব্যতা পড়েছিলাম আমরা এগুলোর ইনডেপথ একদম সব বেসিক ম্যাথ থিওরি সব জেনে পড়েছিলাম। এগুলো হচ্ছে মনে রাখার বিষয়, কেমন? এগুলো হচ্ছে আমাদের ছোটো ছোটো এমসিকিউ আসবে, সিকিউ আসবে না আজকে যা পড়বো। আবার পাতন থেকে সিকিউ আসবে না, কেমন? তোমার মূলত এমসিকিউ আসবে, এরপর দ্রাবক নিষ্কাশনও পড়বো, এখান থেকেও মূলত সিকিউ আসছে না, এমসিকিউ আসবে। বিষয় বুঝতে পারছো? তবে দ্রাবক নিষ্কাশনটা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ইম্পর্টেন্ট, এর মানে সিকে রুয়েটে লাগে, চুয়েট কুয়েট রুয়েট বুয়েট এগুলোতে লাগবে। ঠিক আছে, তো আমি আছি আমার বইয়ের পেজ নাম্বার 213। আমি দেখো পাতন অংশটাতে আছি। পাতনের কথা আমরা সবাই শুনেছি, তাই না? ছোটবেলা থেকে আমরা পাতন জিনিসটা শুনেছি। পাতন ইংলিশ কি এটা একটু জেনে রাখবা। পাতন ইংলিশ কি বলতো? ডিস্টিলেশন। সবাই একটু টপিকের নাম দাও। পাতন। ঠিক আছে, সবাই একটু টপিকের নাম দাও। আজকে আমাদের টপিক হচ্ছে দুইটা। ঠিক আছে, একটা হচ্ছে পাতন আর একটা হচ্ছে দ্রাবক। দ্রাবক নিষ্কাশন যখন শর্ট সিলেবাসে ছিল না তখনও কিন্তু আমি পড়াতাম, এবং এটা ইঞ্জিনিয়ারিংয়ে আসছে। 22-এ শর্ট সিলেবাসে ছিল না, আমি পড়িয়েছিলাম এবং আসছিল। বিষয় বুঝতে পারছো? ইঞ্জিনিয়ারিং ব্যাচে। তো বুঝতে পারছো এই টপিকটা এখন যেহেতু শর্ট সিলেবাস, এখন ফুল সিলেবাস, এর মানে হচ্ছে তোমাদের এখন এটা আরও বেশি ইম্পর্টেন্ট। আমি খুব মজা করে পড়াবো, দেখবো হচ্ছে তোমার মাথায় একদম সেট হয়ে যাবে, কেমন? যে তরল পদার্থ এই স্ফুটনাঙ্কের মধ্যে বিয়োজিত না হয়ে বাষ্পীভূত হয়, এর মানে কোনো তরলকে তাপ দিলেও কি হয়? বাষ্পীভূত হয়। সে বাষ্পকে শীতল করার পর একই তরল পদার্থ পাওয়া যায়, তাকে কি বলে? উদ্বায়ী তরল বলে। ঠিক আছে, এর মানে ভোলাটাইল। তাহলে এবার দেখো তো, তাপ প্রয়োগে কোনো তরলকে বাষ্পে রূপান্তর এবং শীতলীকরণে তাপ প্রয়োগ দিয়ে ওকে কি করব? বাষ্পে পরিণত, এবং শীতলীকরণ হয়ে যদি একই তরল পদার্থে পরিণত হওয়ার যে প্রক্রিয়াটা, এটাকে কি বলছে? পাতন। পাতনের ভিতর কয়টা শব্দ আছে? দুইটা। ছোটবেলায় ক্লাস 8-9-এও পড়েছিলাম মনে হয়। একটা হচ্ছে কি বাষ্পীভবন, আর একটা হচ্ছে কি বলতো? ঘনীভবন। শব্দ কিসের হয়? বুঝতে পারছি না তো, একটা ঝিঝি পোকার মতো কোথা থেকে জানি কোনো একটা লাইটে মনে হয় লুজ কানেকশন হয়েছে। বাষ্পীভবন প্লাস কি বলতো? ঘনীভবন। হুম, তাই তো, এই লাইটটা থেকে করছিল। ঠিক আছে, বাষ্পীভবন প্লাস বাষ্পের ঘনীভবন। দেখো তো, অবস্থাভেদে তরল পদার্থের
পাতন পদ্ধতি 5 শ্রেণীতে। তাহলে পাতন কি লিখবা, পরীক্ষায় যদি আসে পাতন কি, তাপ প্রয়োগে কোনো তরল পদার্থকে বাষ্পে রূপান্তর এবং শীতলীকরণে ঘনীভূত হয়ে একই তরল পদার্থে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলছে, পাতন। পাতন কয় প্রকার, এমসিকিউতে আসতে পারে। সাধারণ পাতন, একটা হচ্ছে নর্মাল পাতন, এর মানে বাষ্পীভবন প্লাস ঘনীভবন, আবার এমসিকিউতে এটা দিয়ে দেয় পাতন সমান কি বলতো, বাষ্পীভবন প্লাস কি, তরলের বাষ্পীভবন, এর মানে তরলকে বাষ্প পরিণত করা, বাষ্পকে কিসে পরিণত করা, আবার বলতো তরলে। সাধারণ পাতন, এরপর কি আংশিক পাতন, সময় স্ফুটন পাতন, বাষ্প পাতন, নিম্নচাপ পাতন। একটু সবাই একটু লিখো তো, পাতন কয় প্রকার একটু সবাই লিখে ফেলো, 5 প্রকার। সাধারণ পাতন, এরপর কি আংশিক পাতন, এরপর সময় স্ফুটন পাতন, এটাকে বলা হয় এজিওট্রপিক। ঠিক আছে, সময় স্ফুটন মানে কি, এজিওট্রপিক। এটা একদম পুরানো বই এই টপিকটা ছিল, এজিওট্রপিক মিক্সচারের। সময় স্ফুটন পাতন, এরপর বাষ্প পাতন অর্থাৎ স্টিম ডিস্টিলেশন, আর একটা হচ্ছে কি বলতো, নিম্নচাপ পাতন। এর মানে এই পাতনটা করা হয় কিসে, রিডিউসড প্রেসারে, নর্মাল প্রেসারে করা হয় না, এর মানে 1 atm এ করা হয় না, এর চেয়ে কম প্রেসারে করা হয়। কেমন, এটাকে কি বলছে, নিম্নচাপ পাতন। এর মানে এখানে 1 atm এ, তোকে যদি বলে কোন পাতনটি বায়ুমণ্ডলের চাপের আরো কম চাপে করা হয়, নিম্নচাপ পাতন। ঠিক আছে, এটা হচ্ছে ডিস্টিলেশন উইথ কি, রিডিউসড প্রেসার, এর মানে কম চাপে এটাকে করা হচ্ছে। সবাই এটুকু একটু লিখো, এগুলো আমাদের মেডিকেল স্টাইলে পড়তে হবে। তো একটু লিখলে হবে কি, শব্দগুলো মনে থাকবে। আর না হয় তুমি দেখবা যে ক্লাসটা যখন শেষ করবা তখন দেখবা আলটিমেটলি তোমার মাথায় তেমন কিছু মানে কম আছে। তুমি যদি একটু ছোট ছোট যেগুলো আমি পয়েন্ট বলবো এগুলো লিখো, তখন দেখবা যে তোমার জিনিসটা অনেক ভালো বোঝা হয়েছে। কেমন, তো সাধারণ পাতন, আংশিক পাতন, সময় স্ফুটন পাতন, বাষ্প পাতন, আর এটা হচ্ছে কি বলতো, নিম্নচাপ পাতন। এর মধ্যে সত্যি কথা বর্তমানে পুরো ওয়ার্ল্ড সবচেয়ে বেশি ইউজ করে কোন পাতন যদি তোমাকে জিজ্ঞেস করে, তাহলে হচ্ছে আংশিক পাতন। পুরো ওয়ার্ল্ডে এখনই ধরো আমি এই সময়ে ক্লাস নিচ্ছি, এই সময়ই কোন পাতন প্রক্রিয়া অনেক বেশি করে ঘটছে, এটা হচ্ছে কি বলতো, আংশিক পাতন। ঠিক আছে, আংশিক পাতন। আংশিক পাতন হচ্ছে টাকা আর টাকা, আংশিক পাতন করলে টাকা আর টাকা পাওয়া যায়। যাই হোক, আগে আমরা সাধারণ পাতন কি দেখি। সাধারণ পাতন হচ্ছে কি, যে তাপমাত্রায় পাতন প্রক্রিয়ার সাহায্যে অনুদ্বায়ী কঠিন ও তরল পদার্থকে উদ্বায়ী তরলকে এবং 40°C তাপমাত্রার অধিক ব্যবধানের স্ফুটনাঙ্ক বিশিষ্ট দুই তরল পদার্থের মিশ্রণ থেকে পরস্পরকে বিশুদ্ধ অবস্থায় পৃথক করা হয়, তাকে সাধারণ পাতন বলে। সাধারণ পাতন মানে সহজ কথা হচ্ছে বাষ্পীভবন প্লাস ঘনীভবন। এখানে যে কথাটা বলেছে এটা হচ্ছে একটু কঠিন মনে হয়েছে তোমার, কেন কঠিন মনে হয়েছে, এর মানে পাতন প্রক্রিয়াটা কেন করা হচ্ছে, তাই না? তোকে যদি বলে পাতন কেন করা হয়, পাতন কেন করা হয়, পাতন করার কারণ হচ্ছে যাতে ভেজাল আছে যেখানে, ওইখান থেকে তুমি বিশুদ্ধ করার জন্য। ধরো 2-3টা মিক্সচার আছে, তুমি ওকে হিট দিলা, ওর স্ফুটনাঙ্ক ও কি হয়ে যাবে বলতো, বাষ্প হয়ে যাবে। বাষ্প হয়ে ওকে যদি আবার আমরা শীতলীকরণ করি তাহলে কিসে পরিণত হবে, তরলে পরিণত হবে। এই মানে পাতন কেন করা হচ্ছে বলতো, বিশুদ্ধ করার জন্য। তাহলে দেখো তো, যে সাধারণ প্রক্রিয়ায় বলছে যেটা হচ্ছে কঠিন, এটা কি হয় না, উদ্বায়ী না, বা তরল পদার্থ যেটা কি না, উদ্বায়ী না, তরল পদার্থ থেকে যেটা উদ্বায়ী তরল আছে। এবং এখানে একটু স্যার কঠিন করে ফেলছে হাজারি স্যার, 40°C তাপমাত্রা, এটা কেন বলছে আমরা একটু পরে দেখবো। কারণ আংশিক পাতনে 40°C যদি ব্যবধান কম হয় তখন এই পাতন করা যায় না, এই পাতন করতে হয় দুইটার স্ফুটনাঙ্কের পার্থক্য 40°C বেশি হলে, অধিক ব্যবধানের স্ফুটনাঙ্ক বিশিষ্ট দুই তরল থেকে, অর্থাৎ দুইটা তরল, ধরো পানি আছে আবার অ্যালকোহল আছে। ঠিক আছে, পানি আছে আবার অ্যালকোহল আছে, তাহলে পানি একটা তাপমাত্রায় হচ্ছে বাষ্পীভূত হবে, তো এরপর তোমার কি হবে বলতো, অ্যালকোহল একটা তাপমাত্রায় বাষ্পীভূত হবে। যদি এটা হয়ে যায় হচ্ছে সময় স্ফুটন মিশ্রণ, মিশ্রণ থেকে পরস্পরকে বিশুদ্ধ অবস্থায় পৃথক করা যায়, তাকে কি বলছে, সাধারণ পাতন বলে। দেখো, সাধারণ পাতনের জন্য আমি যন্ত্রটা তোমাকে একটু দেখাই, তাহলে তুমি বুঝতে পারবা। সাধারণ পাতন পদ্ধতিতে বলছে মূল যন্ত্র কয়টা বলতো, 3টা। মূল যন্ত্র কয়টা, 3টা। একটা হচ্ছে পাতন ফ্লাক্স, একটা হচ্ছে লিবিক শীতক, আর একটা হচ্ছে কি বলতো, গ্রাহক পাত্র। এই যে দেখো, এটা হচ্ছে মূল ফ্লাক্স। এখানে ধরো কি আছে, একাধিক তরল আছে, এ তরল আছে, এরপর কি আছে, বি তরল আছে, এরপর ধরো কোনো কি আছে, সলিড আছে। তো এটাকে তাপ দিতে থাকলে হয় কি, কোনো একটা তরল, ধরো এই তরলটাকে তুমি চাইছো আলাদা করে নিতে, বলছো ভাই তুই এখানে আছিস, আমার ভালো লাগছে না, তোকে আমি আলাদা করে নিব। ঠিক আছে, আলাদা করে নিব, তুই এদের মাঝে আছিস, আমার ভালো লাগছে না, ওকে আলাদা করে নিব। ওকে কি দিয়ে আরম্ভ করছো বলো তো, তাপ দিয়ে আরম্ভ করছো। তাপ দিয়ে আরম্ভ করলে ও কি হবে, ওর যে স্ফুটনাঙ্ক আছে ওখানে ও বাষ্পীভূত হবে, বাষ্পীভূত হয়ে ও কি হবে, উড়ে উড়ে যাবে। বাষ্পীভূত হলে কি হয়, উড়ে যায়, এখান থেকে ও কি হয়, উড়ে যায়। উড়ে যাওয়ার আমি রাস্তা করে দিছি, এটা এই যে দেখো, এই রাস্তাটা করে দিছি। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে লিবিক শীতক। শীতক, শীতক মানে হচ্ছে কন্ডেন্সার। ঠিক আছে,
যেতে যেতে ও কি হয়ে যাবে বলতো, বাষ্পটা যত পথ যাচ্ছে ও ঠান্ডা হয়ে হয়ে এখানে আবার কিসে পরিণত হয়েছে, তরলে পরিণত হয়েছে। এর মানে এখানে ছিল কি তরল, সাথে কি ছিল আরো তরল ছিল বা কঠিন ছিল। ওকে যখন তাপ দিয়েছি ওর স্থিতিনাঙ্ক ও কি হয়ে গেছে, ফুটা আরম্ভ করেছে, মানে ফুটে বাষ্পে পরিণত হওয়া আরম্ভ করেছে। বাষ্পে পরিণত হয়ে ও কি হবে বলতো, এই পথ দিয়ে আস্তে আস্তে আবার তরলে পরিণত হয়েছে। এখন কেন তরলে পরিণত হচ্ছে, খুব সুন্দর একটা জিনিস দেখো, এইখানের মধ্য দিয়ে পানি চালনা করা হচ্ছে, এটা একটা হিট এক্সচেঞ্জার। এটা কি বলতো, লিবিক শীতক যেটা বলছে, এটা কি করছে, এই বাষ্পটাকে ঠান্ডা করছে। এটা কি হিট এক্সচেঞ্জার, তুমি পানি দিয়েছো, পানির যে ঠান্ডাটা আছে এই ঠান্ডাটা নিয়ে ও কি হবে, বাষ্প থেকে কিসে পরিণত হবে, তরলে পরিণত হবে। দেখছো পানি এদিক দিয়ে চালনা করে এদিকে গেছে, অথবা পানি এদিক থেকে চালনা করে কি হতো, এদিকে আসছে, তা হলেও হবে। তাহলে এর অংশ কয়টা বলতো, তিনটা। একটা হচ্ছে কি ফ্লাস্ক, যেটার মধ্যে ওকে গরম করছি, এরপর কি শীতক, আরেকটা হচ্ছে কি বলতো কালেক্টিং কন্টেইনার, এর মানে যেখানে আমি ওকে সংগ্রহ করব। তাহলে একটা হচ্ছে পাতন ফ্লাস্ক। পাতন ফ্লাস্ক কেন বলছে, এই গ্রাহক পাত্রের মধ্যে তোমার হিট দেওয়া লাগছে না, তাহলে এটা একটু কম দামি গ্লাস দিলেও হবে। বাট এখানে যে পাতন ফ্লাস্কটা আছে এখানে তুমি হিট দিচ্ছ, সেই জন্য এটা কি ইউজ করতে হবে বলতো, ভালো পাত্র ইউজ করতে হবে। যেমন আমরা ল্যাবে এটাকে কি করতে পারি বলতো, পাইরেক্স গ্লাস, যেটা একটু দামি, ওই গ্লাসটা আমরা কি করতে পারি, এই জায়গায় ইউজ করতে পারি। বুঝছো না বুঝো না, সাধারণ পাতনের কয়টা অংশ, তিনটা অংশ। একটু লিখে রাখো, পাতন ফ্লাস্ক যেখানে ওকে হিট দেওয়া হচ্ছে, এটা কাজটা ভালো হতে হবে। আরেকটা কি লিবিক শীতক, আরেকটা কি বলতো গ্রাহক পাত্র। এই চিত্রটা আশা করি তোমার মাথায় সেট হয়ে গেছে। এখানে টেম্পারেচার দিয়ে আমরা দেখবো হচ্ছে একটা থার্মোমিটার, কর্ক দিয়ে, এটা কর্ক, ঠিক আছে। এখানে ওই যে তোমরা সোলার মতো দেখছো না, কর্ক দেখছো, দেখছো এটার মধ্যে কি করছে, থার্মোমিটারটা ঢুকে রাখছে, এদিকে আর বাষ্পটা বের হতে পারবে না। তো এবার আমরা আসি আংশিক পাতনে। এগুলো হচ্ছে এই কথাগুলো বলেছে, এগুলো পরে টাইম নষ্ট করা তোমাদের কোনোভাবেই উচিত হবে না, ঠিক আছে। একবার এমনি চোখের দেখা চলে যেতে পারো। তাহলে আমরা পানি বা বায়ু দিয়ে এটাকে ঠান্ডা করি। এবার আসো আংশিক পাতন। আংশিক পাতন কখন করা হয়, খুবই 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 ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেনটা অসংখ্যবার আসছে। এটা এখানে দাগাইনি কেন, এটা হচ্ছে ভুল করেছে, বুঝছো এটা। আর শুধু মেডিকেলের দাগানো তো, এটা হচ্ছে বোর্ড পরীক্ষায় অসংখ্যবার আসছে, বুয়েটে আসছে, ভার্সিটিতে আসছে। যদি দুইটা উপাদানের স্ফুটনাঙ্কের পার্থক্য 40 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হলে তখন সাধারণ পতন পদ্ধতি সম্ভব। কিন্তু স্ফুটনাঙ্কের ব্যবধান যদি 40 ডিগ্রি সেন্টিগ্রেডের কম হয় তখন কি করতে হয় বলতো, আংশিক পাতন ব্যবহার করতে হয়। তখন পাতন ফ্লাস্ক ও শীতকের মাঝখানে অংশকলাম নামক সাহায্যকারী শীতক ব্যবহার করে পাতন প্রক্রিয়ার সাথে সম্ভব হয়। অংশ ব্যবহার করে প্রক্রিয়ায় মিশ্রণের তরল উপাদান সময় পৃথক করার পদ্ধতিকে আংশিক পাতন বলে। কিচ্ছু বুঝি নেই, ঠিক আছে। দেখো পানি আছে, পানির স্ফুটনাঙ্ক কত সবাই বলো, 100 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। এরপর ধরো তোমার কি আছে, এরপর ধরো আছে হচ্ছে ইথানল, অ্যালকোহল, কেমন, বাংলাদেশে দুইটাই ধরো পাওয়া যায়, খুব ভালো কথা। ইথানল, এটা ধরো কত, 78.3 ডিগ্রি সেন্টিগ্রেড। দুইটার স্ফুটনাঙ্কের পার্থক্য কত, 40 ডিগ্রি সেন্টিগ্রেডের কম, হ্যাঁ কম, তাই না, 30 ডিগ্রি সেন্টিগ্রেডেরই কম। এদেরকে তখন সাধারণ পাতন পদ্ধতিতে পৃথক করা যাবে না। যেমন বেনজিন, টলুইন, এটা হচ্ছে কি অজৈব, পানির সাথে ইথানল বলছে, আরেকটা জৈব যৌগ যদি বললি তাহলে কি হবে, জৈব যৌগ বললে বেনজিন এবং কি টলুইন। ইথানল ও জৈব যৌগ যদিও, ঠিক আছে। এর হচ্ছে কত কম, দেখবে এর কত বলো তো, স্ফুটনাঙ্ক হচ্ছে 80.1 ডিগ্রি সেন্টিগ্রেড, এর 110 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো, এর মানে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের কম। এখানে বলছে কি, তরল উপাদান সমূহের স্ফুটনাঙ্কের ব্যবধান যদি 40 ডিগ্রি সেন্টিগ্রেডের কম হয়, এই লাইনটা একটু লিখে রাখো। আংশিক পাতন কখন করতে হয়, আংশিক পাতন কখন করতে হয়, খুব সুন্দরভাবে দেখাও, এটা পরীক্ষায় আসবে, ঠিক আছে, এটা পরীক্ষায় আসবে। দুইটি তরলের স্ফুটনাঙ্কের ব্যবধান যদি, যারা ইংলিশ ভার্সন আছে, স্ফুটনাঙ্ক মানে হচ্ছে বয়লিং পয়েন্ট। আচ্ছা আমি কি সুন্দরভাবে বুঝাতে পারছি, একটু থিওরি আমার কথার সাথে সাথে তোমরা বুঝে যাবা, কেমন, আমি সুন্দর মতো রিপিট করব, আমি একবার গো থ্রু করি, ঠিক আছে। তো এটা হচ্ছে পুরো থিওরি, আমরা দ্রুত পড়ে ফেলবো, এগুলো তো বেশি টাইম দেওয়া যাবে না, কেমন, বেশি টাইম দেওয়া যাবে না। আবার মিশ্রণ উপাদান সময়ের স্টুডেন্ট, তোমাকে কি পয়েন্টগুলো দেখতে হবে, স্টুডেন্টের পার্থক্য 40 ডিগ্রি সেন্টিগ্রেডের কম হলে এখানে কি করতে হবে, আংশিক পাতন করতে হবে। আগের পাতনের সাথে এখানে পাতনের পার্থক্য কি একটু দেখো, পাতন ফ্লাক্স আগেও ছিল এখনো আছে, এখানে কি দিবে, হিট দিবা। পাতন ফ্লাক্সের উপাদান যদি কাচের হয় কি করতে হবে, ভালো কাচ দিতে হবে, কেমন, পাইরেক্স গ্লাস, যেটা একটু দামি এরকম দিতে হবে, যেটা তাপসহ। এরপর এখানে কি আছে বলতো, লিবিক শীতক আছে, আগেরটাইও লিবিক শীতক ছিল। এখানে গ্রাহক পাত্র, কালেকশনের জন্য, তরলটাকে কালেক্ট করার জন্য একটা কি আছে বলতো, পাত্র আছে। শুধু এক্সট্রা কি আসছে, এই জিনিসটা আছে, থার্মোমিটার আগেও ছিল, এখন এক্সট্রা কি আসছে বলতো, বলছে আংশিক পাতনে একটা আলাদা কি থাকে, সাহায্যকারী কলাম থাকে। তোমাকে যদি বলে, আমি যদি অফলাইনে যে পরীক্ষাগুলো দিই এগুলোতে দেখবে এসব উল্টাপাল্টা কোয়েশ্চেন দিয়ে দিই, কি কোয়েশ্চেন,
ধরো সাধারণ পাতন পদ্ধতির চিত্র আঁকো এবং আংশিক পাতন পদ্ধতির চিত্র আঁকো। তাহলে সাধারণ পাতন পদ্ধতি আর আংশিক পাতন পদ্ধতির পার্থক্য কি বলতো? শুধু লিবিক শীতকের মাঝখানে এখানে কি দিয়েছি বলতো? একটা কলাম দিয়েছি, এটাকে বলছে কি বলতো? অংশ কলাম। অংশ কলামটা কীরকম বলতো? এরকম ডেউ ডেউ, ঠিক আছে? এটা কি বলতো? এরকম ডেউ ডেউ, এরকম ডেউ ডেউ। এর মানে নিচের গ্যাস যে বাষ্প হয়ে উঠছে ওর কি করতে হবে? এখানে গিয়ে এমনে করে যেতে হবে, এরপর আবার এখানে গিয়ে আবার এমনে করে যেতে হবে। এই যে দেখো, এমনে করে যখন যাবে একে বারবার কি করতে হবে? ধাক্কা খেয়ে খেয়ে এরপর উঠতে হবে, বারবার ধাক্কা খেয়ে খেয়ে উঠতে হবে। ধাক্কা খেয়ে একটা হচ্ছে অংশ উপরে উঠে আরেকটা অংশ নিচে পড়ে যায়, যার স্থূলনাঙ্ক, যার হচ্ছে যে হচ্ছে কম উদ্বায়ী ও হচ্ছে নিচে পড়ে যায়। দেখো, বুঝো নাই? বুঝো নাই? দেখো বলছে একটি তরল মিশ্রণে এ ও বি দুটি জৈব যৌগ আছে। এর স্থূলনাঙ্ক হচ্ছে 85°C, বি এর স্থূলনাঙ্ক 100°C। তাহলে একে এখন কি করা যাবে না বলতো? সাধারণ পাতন পদ্ধতিতে পৃথক করা যাবে না। তোমাকে যদি ভাই স্যার জিজ্ঞেস করে এটা ব্যবহারিক পার্ট, তাহলে তোমার বলতে হবে একে কি করতে হবে বলতো? আংশিক পাতন পদ্ধতিতে পৃথক করতে হবে। মিশ্রণটিকে পাতন ফ্লাস্কে নিয়ে ছোট ছোট ভালভ বিশিষ্ট একটি অংশ কলামে যথারীতি যুক্ত করে উত্তপ্ত করা হয়। মিশ্রণটি ফুটতে থাকে, উৎপন্ন বাষ্প অংশ কলামের ভিতর দিয়ে উপরে উঠতে থাকলে উক্ত বাষ্পের অপেক্ষাকৃত কম উদ্বায়ী বি এর বাষ্প বায়ুর, এটা কি শৈত্যে, এর মানে হচ্ছে শৈত্য মানে কি? তাপ মানে ঠান্ডা বোঝাচ্ছে আর কি, নাকি? অংশ কলামের ভালভে ঘনীভূত হয়ে নিচে নেমে আসে। এর মানে এটা যত উপরে উঠতে যায় তোমার কি হয়? যেটা কম উদ্বায়ী ওটা উপরে উঠতে গেলেও ওইটা আবার কি হয়ে যায়? বারবার ধাক্কা খেয়ে খেয়ে কি হয়? এটা হচ্ছে আমরা যখন মেকানিক্যালে ছিলাম হিট এক্সচেঞ্জারের মতো আমরা একটা জিনিস পড়তাম, ওকে বেশি ঘুরানো, এটাকে বলা হয় বাফারিং। ওটা কি করা বলতো? বেশি ঘুরানো, বাফার করা। যাই হোক, এগুলো তোমাদের লাগবে না। উপরে উঠলে উক্ত বাষ্পের অপেক্ষাকৃত কম উদ্বায়ী বি এর বাষ্প বায়ুর শৈত্য অংশে কলামে ঘনীভূত হয়ে নিচে নেমে আসে এবং অধিক উদ্বায়ী যেটার স্থূলনাঙ্ক কম ওইটা ক্রমশ উপরের দিকে উঠতে থাকে। এরা কম উদ্বায়ী ঘনীভূত তরলের একটি নিম্নমুখী প্রবাহ, আর অধিক উদ্বায়ী তরলের এটা কি হয় বলতো? বাষ্পের ঊর্ধ্বমুখী প্রবাহ চলতে থাকে। ফলে কম উদ্বায়ী তরলের বাষ্প ঘনীভূত হয়ে পুনরায় ফ্লাক্সকে আসে। এর মানে কম উদ্বায়ীটা এদিকে এসে যায়, আর বেশি উদ্বায়ীটা কি হয়? এদিকে শীতকের মধ্য দিয়ে যেতে যেতে এটা কি হয়? ঠান্ডা হয়ে গ্রাহক পাত্রে তরল রূপে জমা হয়। ফলে কম উদ্বায়ী তরলের বাষ্প পুনরায় ফ্লাক্সে আসে, অধিক উদ্বায়ী তরলের বাষ্প অংশ কলাম পার হয়ে লিবিক শীতকে প্রবেশ করে ঘনীভূত হয়ে পাতিত তরল রূপে গ্রাহক পাত্রে জমা হয়। লিবিক শীতকের গায়ে এখানে কি দিতে হবে? ও যাচ্ছে, বাষ্পটা যাচ্ছে ভিতর দিয়ে, আর বাইরে কি আছে বলো তো? হিট এক্সচেঞ্জার। মানে তুমি পানি দিয়ে ওটাকে কি করবা? ঠান্ডা করবা, তাহলে বাষ্পটা কি হয়ে যাবে? ঠান্ডা হয়ে যাবে। এর প্রয়োগ কি? এর প্রয়োগ মানে মারাত্মক প্রয়োগ, ঠিক আছে? যেমন মারাত্মক প্রয়োগ কি বলতো? আমাদের চারপাশে কি আছে? পেট্রোলিয়াম আছে। পেট্রোলিয়াম কি সবাই বলতে পারো? পেট্রোলিয়াম কি একটু দেখো। ধরো এটা হচ্ছে কি? পৃথিবী, ঠিক আছে? তুমি ধরো ড্রিল করে নিচে যাচ্ছ, এখানে তুমি কি পেলা? পাথর পেলা। এখানে তুমি গ্যাস কি পেয়েছো? গ্যাস। এখানে তুমি কি পেলা? অয়েল পেলা। এখানে তুমি কি পেলা বলো তো? অয়েল পেলা। এই যে অয়েলটা আছে এটাকে আমরা কি বলছি? পেট্রোলিয়াম। এই পেট্রোলিয়ামের বাংলা হচ্ছে পাথুরে তৈল। এটার বাংলা কি বলতো? পাথুরে তৈল। অনেক বছর ধরে পাথুরে, অনেক বছর ধরে মানুষ অর্থাৎ উদ্ভিদ প্রাণী, ঠিক আছে, সবগুলার অংশ ধরো মাটির নিচে চাপা পড়ে জমতে জমতে চাপে তাপে এগুলো থেকে একটা অয়েল বের হয়ে আসে, এটাকে আমরা কি বলছি বলতো? পেট্রোলিয়াম। এর মধ্যে কি থাকে বলতো? ডিজেল, পেট্রোল, কেরোসিন, ঠিক আছে? এগুলো সব পৃথক করার কাজে কি করতে হয়? আংশিক পাতন। রেকটিফাইড স্পিড উৎপাদনে কি করতে হয়? আংশিক পাতন। রেকটিফাইড স্পিড যে আমরা বলছি, রেকটিফাইড স্পিড আমরা পড়বো 95.6% ইথানল, 4.4% পানি। পানি আর ইথানলের স্থূলনাঙ্ক কাছাকাছি, সেই জন্য কি করতে হয়? সাধারণ পাতন করা যায় না। আলকাত্রার ক্ষেত্রে কি করতে হয়? আংশিক পাতন। লঘু তৈল থেকে বেঞ্জিন, টলুইন, জৈব যৌগে যে বেঞ্জিন টলুইন আছে এগুলো আমাদের কি করতে হয় বলতো? আংশিক পাতন করতে হয়, ঠিক আছে? এগুলো আমাদের কি করতে হয়? আংশিক পাতন করতে হয়। এরপর আছে সময়স্ফুটন পাতন, এর মানে এই জিওট্রপিক পাতন। এর আগে আমরা একটু আংশিক পাতনের আরেকটা অংশ দেখে আসি, তোমাদেরকে আমি অ্যাপ্লিকেশনটা দেখাই। সাউন্ড তো পাচ্ছি না, কি হলো? তো দেখি ভলিউম বাটন যে কই গেল, ভলিউম বাটন তো খুঁজে পাচ্ছি না। যাই হোক, এমনি দেখতে থাকি। তো বলছে এটা হচ্ছে পেট্রোলিয়াম যখন উত্তোলন করছে,
কেমন? পেট্রোলিয়াম যখন উত্তোলন করছে সাগরের মাছ থেকে, বলছে টাকা আর টাকা। পেট্রোলিয়ামের ভিতর কি আছে বলতো? টাকা আর টাকা। কিন্তু পেট্রোলিয়ামে হচ্ছে বিভিন্ন উপাদান আছে, এই যে দেখছো এক এক রকম উপাদান, বিভিন্ন কার্বনের এক এক উপাদান, ঠিক আছে? এই যে দেখো অনেক উপাদান, কিন্তু তুমি তো এখনো কি আছে বলো তো? ও তো একসাথে, এরপর প্লাস্টিক আছে, এগুলো সবগুলো আমরা কি করতে পারি? পেট্রোলিয়াম থেকে পাই। কিন্তু এটার চেহারা হচ্ছে এরকম কালো, অনেকটা আলকাতরার মতো। কিন্তু ওর থেকে কি করতে হবে বলো তো? জিনিসগুলো তো পৃথক করা লাগবে। কেমন? জিনিসগুলো তো পৃথক করা লাগবে। পৃথক করার জন্য আমরা কার সাহায্য নিব? আংশিক পাতনের। এখন বলতে পারো কেন আংশিক পাতনের সাহায্য নিব? এর কারণ হচ্ছে এদের স্ফুটনাঙ্ক হচ্ছে 40°C কম, পার্থক্যটা। সেই জন্য আমাদের কি নিতে হবে? বলছে এর ভিতর আসলে কি অসংখ্য রকম মিক্সচার অফ হাইড্রোকার্বনস উইথ ডিফারেন্ট চেইন লেন্থস। এর মানে ডিফারেন্ট চেইন লেন্থসের হাইড্রোকার্বন এখানে আছে। পেট্রোল, ডিজেল, অকটেন, কেরোসিন, ঠিক আছে? মানে নাই যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, বা অসংখ্য অসংখ্য। বলছে ছোট যেগুলো এগুলোর বয়লিং পয়েন্ট কম হয়, বড় যেগুলো এগুলোর মধ্যে আকর্ষণও বেশি হয়, এগুলোর কি হয়? বয়লিং পয়েন্ট বেশি হয়, সেই জন্য এগুলো উপরে কম যায়, ঠিক আছে? এগুলো এখন লাগবে না, এগুলোর কি বলছে? হায়ার বয়লিং পয়েন্ট। আচ্ছা আমরা দেখি, সমস্যা নেই। এই যে দেখো পেট্রোলিয়ামে আমরা যেটা পাই এটাকে বলা হয় ক্রুড অয়েল। বাংলাদেশে আসলে এগুলো নিয়ে খুব একটা কাজ করা না, দুই জায়গায় কাজ করে, একটা সিলেটে কাজ করে আর একটা আমাদের চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারিতে কাজ করে, সিলেটে রূপান্তরিত। তো এটা দেখো তো এটা কি হচ্ছে? এই দেখছো দেখছো এটা কীরকম, কীরকম দেখছো? এটা দিয়ে বারবার ঘুরে ঘুরে যেতে হবে। এর মানে ও যখন উপরে উঠছে বাষ্পটাকে আর একটু বিশুদ্ধ করার জন্য ওকে একটা ধাক্কা দিচ্ছে। এটা দেওয়ার কারণ কি বলতো? এটা ওকে কি করবে বলতো? ধাক্কা দিবে। ফলে কম উদ্বায়ী যেটা ওইটা হচ্ছে কিন্তু উপরে যেতে পারবে না। আমরা মানুষকে উপরে যেতে চাইলে আমরা কি করি? বাঙালিরা বেশি করে নিচে ধরে রাখি। ঠিক সেম এখানে উড়ে যাচ্ছে, ওরে কি করছে বলতো? বারবার ধাক্কা দিচ্ছে, ঠিক আছে? ধাক্কা দিচ্ছে, কেন ধাক্কা দিচ্ছে? যাতে হচ্ছে যেটা একদম যোগ্যতা আছে, যেটা হচ্ছে আসলে রিয়েল, ওটা যাতে যায়। এর মানে যেটা ওর স্টুডেন্টকে পৌঁছে গেছে ভালোই উদ্বায়ী, ওইটা কিন্তু চলে যাবে, ঠিক আছে? ওইটার উপরে। কিন্তু কম উদ্বায়ী যেটা ওইটা আবার নিচে পাঠানো হলো, ও আবার নিচ থেকে ওটা শুরু করবে বেয়ে বেয়ে। বিষয় বুঝছো? এটাকে কি বলে? এই জিনিসটাকে কি বলে তোমরা বলো? এটাকে বলা হয় অংশ কলাম। সাধারণ পাতনের সাথে এই পাতনের পার্থক্য কি বলতো? এই অংশ কলাম। তাহলে গ্যাস কি করবে? গ্যাস হচ্ছে এই যে দেখো এদিকে ট্রাভেল করবে বা এদিকে ট্রাভেল করবে। আবার অনেকগুলো ধাক্কা খেয়ে যেগুলো উঠতে পারবে না, যেগুলো শক্তি হারিয়ে ফেলবে, ওগুলো নিচে পড়ে যাবে, ঠিক আছে? যেগুলো কম উঠবেই নিচে পড়ে যাবে। এই এমনি করে করে কী হবে বলতো? উপরে উঠতে থাকবে। তাহলে যেগুলো বেশি উঠবেই এগুলো কিসে উঠে যাবে? একদম উপরে উঠে যাবে। ওকে ধরো এখান থেকে এমনি করে কালেক্ট করে নিবে, ঠিক আছে? তখন ওই অংশটা বন্ধ করে দেওয়া হয়। এই দেখো এগুলো যাচ্ছে। যেগুলো ভারী ওগুলো কি হচ্ছে? নিচে জমা হচ্ছে, ঠিক আছে? যেগুলো হালকা ওগুলো কি হয়ে গেছে? উপরে উঠে গেছে। যে দেখো গ্যাস, পেট্রোল, তরল, ঠিক আছে? এগুলো কি বলতো? তরল। এগুলো এক এক স্ফুটনাঙ্কে এক একটা তরল। এই যে দেখো লিকুইড জমা হয়েছে, এটা গ্যাস। এটা কি বোঝাচ্ছে বলতো? এই প্লেটগুলোতে লিকুইড। আমরা ট্রে আলাদা করে নিব এই তাপমাত্রায় যেগুলো আছে, ঠিক আছে? ডিজেল আর একটু, ডিজেল আরও ভারী। ডিজেলের কেরোসিনের চেয়ে কেরোসিনের কার্বন, পেট্রোলের কার্বন সংখ্যা হচ্ছে কার্বন 5 থেকে কার্বন 11। তোমাদের লাগবে না। কেরোসিনের কি হয়ে যায়? কার্বন 11 থেকে কি হয়ে যায় বলতো? কার্বন 14। ডিজেলের মধ্যে দেখবে এটা 16 থেকে 18 এরকম হয়ে যায়। সেজন্য ডিজেল হচ্ছে নিচে জমা হয়েছে, অর্থাৎ অংশ অংশ ওরা জমা হয়েছে, ঠিক আছে? এখানে সব বলে নাই, যাই হোক আমি বলে দিলাম। তাহলে এটা কি বলতো? আংশিক পাতন। তাহলে আংশিক পাতনের বড় উদাহরণ কি? তোমাকে যদি বলে পেট্রোলিয়ামের কথা, তাহলে তোমার মনে থাকবে নাকি থাকবে না? মেডিকেল বুয়েট বা বোর্ড পরীক্ষায় বললে মনে থাকবে? এখন থাকবে, বুঝছো? যেহেতু আমি কাহিনী বলছি। আরও বলছে এই যে গাড়ির যে জ্বালানি, ঠিক আছে? এই সবগুলো আমরা এয়ারক্রাফটের জ্বালানি, যেমন কেরোসিনের কথা বলছে, এরপর লরি, ডিজেল, ঠিক আছে? বা ধরো রোডে কি বিটুমিন ইউজ করছে, ঠিক আছে? এগুলো সবগুলো আমরা কি করছি? পেট্রোলিয়ামের থেকে পাচ্ছি। কোন প্রক্রিয়ার সাহায্যে? আংশিক পাতনের সাহায্যে, ঠিক আছে? কোন প্রক্রিয়ার সাহায্যে? আংশিক পাতনের সাহায্যে। আশা করি বুঝতে পারছো, মনে থাকবে, তাই না? এবার দেখো আমরা দুইটা পাতন পরে ফেলছি। এবার হচ্ছে সময় স্ফুটন পাতন। এগুলো হচ্ছে সময় স্ফুটন পাতন নিয়ে তোমাদের ডিটেইল নেই। এটা নিয়ে আমরা যখন দ্রাব্যতা পড়ছিলাম তোমাদের আমি একটা দ্রবণের কথা বলেছিলাম। এটা হচ্ছে তরল তরল দ্রবণ, তরল তরল
দ্রবণ, এর মানে এর মধ্যে দ্রব তরল, দ্রাবক কি তরল। যেমন তরল তরল দ্রাবণের উদাহরণ কি বলতো, কেউ ধরো কি করলো, খেতে গিয়ে অ্যালকোহল খেতে গিয়ে অ্যালকোহলের ভিতর পানি মিশিয়ে দিল, বা পানির ভিতর ধরো অ্যালকোহল মিশালো, তাহলে এটা কি হবে বলতো, অ্যালকোহল প্লাস ওয়াটার। এটা কি হবে, এটাও তরল এটাও তরল, তরল তরল দ্রবণ। কিছু তরল তরলের ক্ষেত্রে একটা আমরা বিশেষ বৈশিষ্ট্য দেখি। দেখো এটার স্ফুটনাঙ্ক হচ্ছে কত, ৭৮.৩ ডিগ্রি সেন্টিগ্রেড। এটার স্ফুটনাঙ্ক হচ্ছে কত, ১০০ ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কথা হচ্ছে কি, ৭৮.৩ ডিগ্রি সেন্টিগ্রেডে এ বাষ্পে পরিণত হবে। দুইটার মিশ্রণ যদি আমি একটা বোতলে নিই, একটা কাপে নিই, একটা গোলতলি ফ্লাস্কে নিই, তাহলে কি হবে বলতো, ৭৮ হিট দিতে থাকলে ৩ ডিগ্রি সেন্টিগ্রেড এটা চলে যাবে, ১০০ ডিগ্রি সেন্টিগ্রেডে এটা বাষ্পীভূত হবে। কিন্তু না, দেখা যায় হচ্ছে ওদের এমন একটা মিক্সচার তৈরি হয়, দুইজন এক হয়ে, দুইজন তো ভিন্ন, এর চেহারা ভিন্ন এর চেহারা ভিন্ন, কিন্তু মনে হয় কি বলতো, দুইজন এক হয়ে ওরা কি হচ্ছে বলতো, বাষ্পে পরিণত হচ্ছে। এটাকে বলা হচ্ছে কি বলতো, সময়স্ফুটন পাতন। দেখো যখন কি বলছে দুই বা ততোধিক, সময়স্ফুটন পাতন কি ক নাম্বার কোয়েশ্চেনে আসার জন্য খুবই ইম্পর্টেন্ট, আংশিক পাতন কি ক নাম্বারে আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। ৪০ ডিগ্রি সেন্টিগ্রেডের কম হলে, স্ফুটনাঙ্কের পার্থক্য ৪০ ডিগ্রি সেন্টিগ্রেডের কম হলে আংশিক অংশকলম ব্যবহার করে তরল সমূহকে পৃথক করা হয়। অংশকলম ব্যবহার করে পৃথক করার এই পদ্ধতিকে বলা হয় আংশিক পাতন। আর সময়স্ফুটন পাতন কি, যখন দুই বা ততোধিক তরল পদার্থের নির্দিষ্ট শতকরা সংযুক্তি, অর্থাৎ একটা সময় কোনো মিশ্রণ এর প্রত্যেকটি উপাদানের স্ফুটনাঙ্ক হতে ভিন্ন, অর্থাৎ এর স্ফুটনাঙ্ক এত, এর স্ফুটনাঙ্ক এত, এততে না গিয়ে প্রত্যেকটি উপাদানের স্ফুটনাঙ্ক হতে ভিন্ন এবং সর্বনিম্ন অথবা সর্বোচ্চ কোনো তাপমাত্রায় একক বিশুদ্ধ তরল রূপে, দুইজনের চেহারা ভিন্ন কিন্তু হয় কি, দুইজন একসাথে উপরে উঠতে থাকে। কেমন, এটা নিয়ে ডিটেল তোমাদের নেই, আমি যেটা বলছি সুন্দরভাবে এটা মনে রাখবা। সময়স্ফুটন মিশ্রণ সমকারা, দুইটা তরল আছে, দুজনে কি হয়ে যায় বলতো, সম হয়ে যায়, দুইজন একই তরল রূপে কি হয়, তরল একক বিশুদ্ধ তরল রূপে ফুটে, তখন ওই নির্দিষ্ট সংযুক্তি তরল মিশ্রণটিকে সময়স্ফুটন মিশ্রণ বা স্থির স্ফুটনাঙ্কের মিশ্রণ বলে। ক নম্বরের কোয়েশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা একটু লিখে রাখবা। কি বলছে, দুই বা ততোধিক তরল যখন ওদের স্ফুটনাঙ্কে তাদের স্ফুটনাঙ্কে না ফুটে একক তরল, একক বিশুদ্ধ তরল রূপে একটি নির্দিষ্ট তাপমাত্রায় ফুটে বা বাষ্পে পরিণত হয়, তখন ওই সংযুক্তির মিশ্রণটিকে কি বলে, সময়স্ফুটন মিশ্রণ বা স্থির স্ফুটনাঙ্কের মিশ্রণ। যেমন দেখো এর মধ্যে দুইটা হয়, একটাকে বলা হয় সর্বনিম্ন স্ফুটনাঙ্কে, আরেকটাকে বলা হয় সর্বোচ্চ। সর্বনিম্ন স্ফুটনাঙ্ক মানে, দেখো তোমরা এই উদাহরণটা জানবা, দুইটা উদাহরণের কথা আমি বলবো, একটা হচ্ছে কি বলতো সর্বোচ্চ স্ফুটনাঙ্ক, আর একটা হচ্ছে সর্বনিম্ন। সর্বনিম্ন মানে এর হচ্ছে কত, ৭৮.৩, এর হচ্ছে কত, ১০০ ডিগ্রি সেন্টিগ্রেড। ওরা করে কি, এই দুইটা তাপমাত্রার নিচে কোনো একটা তাপমাত্রায় ফুটে, তখন বলা হচ্ছে সর্বনিম্ন স্ফুটনাঙ্ক। যদি প্রত্যেকটা তরল ওদের যে স্ফুটনাঙ্ক দুইজনের স্ফুটনাঙ্কের বেশি তাপমাত্রায় গিয়ে একসাথে ফুটে, একক তরল রূপে ফুটতে থাকে, তখন বলা হয় সর্বোচ্চ স্ফুটনাঙ্কের কি বলতো, সর্বোচ্চ স্ফুটনাঙ্কের কি বলতো, তরল মিশ্রণ। ঠিক আছে, এর মানে এটার গ্রাফটা হতো এরকম, ধরো এরকম করে ডিব্বা উপরে উঠে গেলে এটা কি হতো, সর্বোচ্চ, আর যদি নিচে নেমে যেত তখন এটাকে আমরা বলতাম কি বলতো, সর্বনিম্ন স্ফুটনাঙ্ক। যাই হোক এগুলো তোমাদের লাগবে না। তাহলে এখানে কি হচ্ছে, একটা ১০০ ডিগ্রি সেন্টিগ্রেড, দেখো সর্বনিম্ন স্ফুটনাঙ্কের সময়স্ফুটন মিশ্রণের উদাহরণ, কেমন ইম্পর্টেন্ট, অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আসতে পারে। তাহলে সময়স্ফুটন মিশ্রণ পারবে, দুই বা ততোধিক তরল যখন তাদের স্ফুটনের উপাদানের স্ফুটনাঙ্ক হতে ভিন্ন, কোনো তাপমাত্রায় একক, সর্বোচ্চ সর্বনিম্ন বলা লাগবে না, কোনো তাপমাত্রায় একক বিশুদ্ধ তরল রূপে ফুটে, তখন ওই নির্দিষ্ট তরলের সংযুক্ত মিশ্রণে সময়স্ফুটন মিশ্রণ বা স্থির স্ফুটনাঙ্কের মিশ্রণ। সর্বোচ্চ বা সর্বনিম্ন দিয়ে কি বুঝিয়েছে, যদি এদের প্রত্যেকের স্ফুটনাঙ্কের নিচে কম তাপমাত্রায় ফুটে তখন হবে কি, সর্বনিম্ন স্ফুটনাঙ্কের সময়স্ফুটন মিশ্রণ। যদি এদের চেয়ে বেশি তাপমাত্রায়, স্ফুটনাঙ্কের চেয়ে বেশি তাপমাত্রায় ফুটে, তাহলে বলা হবে কি, সর্বোচ্চ স্ফুটনাঙ্কের সময়স্ফুটন মিশ্রণ। বুঝো নাই, এই উদাহরণটা দেখলে বুঝে যাবা। যেমন দেখো ইথানলের মধ্যে 95%, 95.6% ইথানল আর 4.4% পানির মিশ্রণ হলো এরকমের সময়স্ফুটন মিশ্রণ। এরকম বলতে কেমন, যেমন বিশুদ্ধ ইথানলের স্ফুটনাঙ্ক হচ্ছে ৭৮.৩ ডিগ্রি সেন্টিগ্রেড, পানির স্ফুটনাঙ্ক হলো ১০০ ডিগ্রি সেন্টিগ্রেড, ১০০ ডিগ্রি সেন্টিগ্রেড। উভয়ের স্ফুটনাঙ্ক হলো সময়স্ফুটন মিশ্রণের কত বলতো, ৭৮.১৫ ডিগ্রি সেন্টিগ্রেড। এর মানে এটার ৭৮.৩, ওইটার ১০০, দুইজন এক হয়ে ফুটতেছে কত, ৭৮.১। এটাকে বলা হয় কি, রেকটিফাইড স্পিড। 95.6% ইথানল আর 4.4% পানি, এটাকে কি বলা হয়, রেকটিফাইড স্পিড। আরেকটা স্পিড আছে, এটা হচ্ছে মিথিলেটেড স্পিড, আমি পড়াবো স্পিড ল্যাম্পে, ওইখানে মিথানল যোগ করা হয়, রেকটিফাইড, এটা হচ্ছে কি রেকটিফাইড স্পিড, রেকটিফাইড স্পিড। এবার আসো সর্বোচ্চ, এই জায়গাটা তোমার লাগবে, সর্বোচ্চ স্ফুটনাঙ্কের
সমস্যুটন মিশ্রণ। এর মধ্যে পড়তে হবে নাইট্রিক অ্যাসিড আর হচ্ছে কি বলতো, নাইট্রিক অ্যাসিড আর হচ্ছে পানি। নাইট্রিক অ্যাসিড কত পার্সেন্ট এটা আসে পরীক্ষায় 68.4%, আর পানি হচ্ছে কত 31.6%। সর্বোচ্চটার ক্ষেত্রে 95.6% ইথানল আর কে ছিল 4.4% পানি ছিল। আর এখানে 68.4% নাইট্রিক, 31.6% হচ্ছে পানি। এই মিশ্রণের স্থূটনাঙ্ক হচ্ছে 120.5 ডিগ্রি সেন্টিগ্রেড, যেখানে নাইট্রিক অ্যাসিডের স্থূটনাঙ্ক মাত্র কত 86 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে 100। এরটা 86, এরটা 100, দুইজনের সম্মিলিত কি হয়ে যায় বলতো, যখন এই সংযুক্তিতে আসে, এটা এত পার্সেন্ট এটা এত পার্সেন্ট থাকে, তখন ওরা দুইজন একক তরল রূপে ফুটতে থাকে। কত তাপমাত্রায় গিয়ে, এই তাপমাত্রায় গিয়ে। এত তাপমাত্রায়ও ফুটে না, এত তাপমাত্রায়, এটাকে সেজন্য বলতো উভয়ের চেয়ে স্থূটনাঙ্ক বেড়ে যাচ্ছে, যেন বলছে সর্বোচ্চ স্থূটনাঙ্কের মিশ্রণ। তোমরা বুঝছো কিনা আমাকে জানাবা, এটার ব্যবহারটা লাগবে কেমন, এটার উদাহরণটা লাগবে। যেমন কি বলতো, স্টার্চ হতে ফার্মেন্টেশন, এর মানে স্টার্চ হতে ফার্মেন্টেশন মানে বুঝছো, যখন হচ্ছে মদ বানাই, ঠিক আছে, যখন হচ্ছে হাজারি স্যারের কর্মমুখী রসায়নে দেখবা চোলাই মদ বানাই, ঠিক আছে, যখন চোলাই মদ বানাই এর মানে হচ্ছে বাংলাদেশে যেগুলো আবার মদ খেয়ে দেখবা যদি কেউ খাও, খুব ডেঞ্জারাস, বুঝছো, খুব ডেঞ্জারাস। মিথানল পয়জন হলে একদম মারা যাবা। বাংলাদেশ, ইন্ডিয়া বলো বা উপমহাদেশ পাকিস্তান, এগুলোতে দেখো অনেকে এই ধরনের মদ খেয়ে মারা যায়, এর কারণ হচ্ছে মিথানল পয়জনিং, ঠিক আছে। মিথানল যেটা এগুলো বাঁচানো যায় না, একদম ডাক্তাররা বলে দেখবা ডেথলি পয়জন, ঠিক আছে, ডেথলি পয়জন। তো বুঝতে পারছো মনে হয়, খুবই ডেঞ্জারাস এগুলা, মানে আগ্রহ থেকেও কখনো এইসব খেতে যেও না। বাংলাদেশের মাঝে যাই হোক, এগুলো কর্মমুখী রসায়নে বলবো, ঠিক আছে, কর্মমুখী রসায়নে বলবো, অনেক মানুষ এভাবে মারা গেছে। তো স্টার্চ হচ্ছে ফার্মেন্টেশন পদ্ধতিতে প্রস্তুত করা ইথানলের দ্রবণে প্রায় কি থাকে এত, তো ইথানল আর পানি থাকবে আর কি। দেখো এর মধ্যে কি হবে, ইথানল আর পানি থাকবে, এটা কি হয় বলো তো, উৎপাদিত করলে এই দুইজন এত এবং এত সমস্যুটন মিশ্রণ পাওয়া যায়। মিশ্রণটিকে কি বলে, রেকটিফাইড স্পিড বলে। তো এই পানিটাকে এখন সরাবে কেমনে, পানিটাকে সরানোর জন্য পানিগ্রাহী কোনো পদার্থ, যেসব পদার্থ দিতে হবে, এর মানে পানিকে শোষণ করতে পারে। যেমন কি দিয়ে দিলাম বলতো, চুন দিয়ে দিলাম, ঠিক আছে, চুন কি করে ফেলবে, এই পানিটাকে সরিয়ে ফেলবে, দেখবো এগুলো লাগবে না, মানে বেঞ্জিনের ক্ষেত্রেও বলছে একটাই। এবার আসো স্টিম পাতন কি, আমাদের এই জিনিসটা জানা লাগবে, স্টিম পাতনের ব্যবহার কি এটা জানা লাগবে। স্টিম পাতন কি দেখ, স্টিম পাতন নামের মধ্যেই বুঝতে পারছো, বাষ্প দ্বারা পাতন, এর মানে বাষ্পকে প্রবাহিত করবা। তোমরা অনেকে স্টিম বাথ নিয়েছো, ঠিক আছে, স্টিম বাথ নামে একটা জিনিস আছে, ভালো ভালো হোটেলে দেখবা। আমরা সাধারণত মানুষজন, তোমার শাওয়ার নেই কেমনে, ঠিক আছে, পানি উপর থেকে পানি পড়ে, আর এখানে পানি পড়ে ময়লাগুলা কি হয়ে যায় বলো তো, যে কোনো কিছু কাপড় বা বডি থেকে চুল থেকে কি হয়, ময়লাগুলো চলে যায়। এখন হচ্ছে তোমাকে পানি দেওয়া হচ্ছে না, তোমাকে কি দেওয়া হচ্ছে বলো তো, স্টিম দেওয়া হচ্ছে। এর মানে কি দেওয়া হচ্ছে, বাষ্প দেওয়া হচ্ছে, ঠিক আছে, এর মানে কি দেওয়া হচ্ছে, বাষ্প দেওয়া হচ্ছে। তো এবার দেখো তো কি বলছে, যেসব যৌগ কঠিন ও তরল, যেসব কঠিন ও তরল, দ্রুত পড়াচ্ছিলাম মনে হয়, শুনো, যেসব, এগুলা থিওরি তো, এগুলো এভাবে পড়তে হবে, দ্রুত পড়তে হবে এগুলা, কেমন, এগুলো লাইন বাই লাইন, মানে এগুলো হচ্ছে কি পয়েন্টগুলো মাথায় নিয়ে তোমাকে আগাতে হবে, এগুলো আসবে এমসিকিউ আর ক নাম্বার কোয়েশ্চেনে। দেখো, যেসব কঠিন ও তরল জৈব যৌগ পানিতে দ্রবীভূত হয় না, এর তো পানিতে দ্রবীভূত হয় না, এবং ফুটন্ত পানিতে বিয়োজিত হয় না, ফুটন্ত পানিতে ওরা বিয়োজিত হয় না, কিন্তু উত্তপ্ত জলীয় বাষ্প বা স্টিমে সহজেই উদ্বায়ী হয়। এর মানে কিছু ময়লা আছে যাদেরকে কি করছে, কিছু ময়লা বলছে, কিছু পদার্থ আছে যাদেরকে ধরো কি স্টিম দিয়ে দিলে এরা স্টিমের সাথে সাথে উড়ে চলে যাবে, ও স্টিমকে পছন্দ করে, স্টিমের সাথে সাথে স্টিমে উড়ে চলে যাবে, স্টিমে সহজেই কি হয়, উদ্বায়ী হয়, সেই অনুদ্বায়ী ভেজাল পদার্থের মিশ্রণ থেকে স্টিম প্রবাহের দ্বারা। এর মানে আমি কি দিব, বাষ্প। স্টিম মানে বুঝছো, পানিকে কি বাষ্পে পরিণত করলাম, বাষ্পটা কি হবে, প্রবাহিত। পৃথক করার পদ্ধতিকে কি বলা হয়, বাষ্পপাতন বা কি বলে, স্টিম পাতন বলে। এর মানে যেসব কঠিন পদার্থ কি হবে, পানিতে দ্রবীভূত হয় না, কিন্তু স্টিম দিলে স্টিমের সাথে সাথে দ্রবীভূত হয় বা স্টিমের সাথে সাথে এরা উদ্বায়ী হয়, সেই সব পদার্থকে স্টিম প্রবাহের দ্বারা পৃথক করার পদ্ধতিকে কি বলা হচ্ছে, স্টিম পাতন বা বাষ্পপাতন বলে, ঠিক আছে, স্টিম পাতন বা বাষ্পপাতন বলে। এগুলো লাগবে না, এরপর আমাদের লাগবে হচ্ছে স্টিম পাতনের প্রয়োগ কোনটা। এটা কই করা হয়, কেউ বলতে পারবা এটা কই করা হয়, এটা কই করা হয়, কেউ বলতে পারবা। বিভিন্ন রকমের যখন পারফিউম বানাই, বা আগের দিনে ধরো করতো কি রাজারা, ধরো বিভিন্ন ফুল এনে ধরো স্টিম দিয়ে দিল,
স্টিমের সাথে সাথে হতো কি ফুলের যে গন্ধটা আছে, ফুলের যে স্মেলটা আছে, ফুলের যে অ্যারোমাটা আছে, ফুলের যে নির্যাসটা আছে, এটা কি হতো বলতো স্টিমের সাথে সাথে কি হতো চলে আসতো। কেমন এটা কি হতো ফুল থেকে ওর যে নির্যাসটা আছে, ওর যে অ্যারোমাটা আছে, এটা চলে আসতো। এই যে দেখো, তো কি বলছে স্টিম পাতন পদ্ধতিতে কি করা হয়, সুগন্ধ পুষ্প থেকে ফুলের নির্যাস নির্যাস, যেমন গোলাপ জল প্রস্তুতি, গোলাপ জল প্রস্তুতি কি দিয়ে করা হয়, স্টিম পাতন দিয়ে। এর মানে পানির ফ্লো করিয়েছে, তাহলে এর কিছু অংশ কি হয়ে যায় স্টিমের সাথে সাথে উদ্বায়ী হয়ে যায়, পরে ওইখানে ঠান্ডা হয়। এরপর ইউক্যালিপটাস পাতা থেকে এর তৈল, ঠিক আছে, ইউক্যালিপটাস পাতা থেকে এর তৈল নানা প্রকার সুগন্ধি তৈল নিষ্কাশন করা হয়। এনিলিনের বিশোধন বাষ্পপাতনের সাহায্যে করা হয়। এনিলিনের বিশোধন কি করা হয়, বাষ্প। তোমার হচ্ছে এগুলা প্রয়োগগুলো লাগবে কেন, এগুলো দেখবা হাজারি স্যারের বইয়ে আছে। তোমাকে বলবে সুগন্ধ পুষ্প থেকে ফুলের নির্যাস প্রস্তুতি কিসের সাহায্যে করা হয়, পুষ্পেরটা মনে রাখবে, স্টিম পাতন দিয়ে, স্টিম চালনা করা হয়। ঠিক আছে, এরপর হচ্ছে তোমাকে বলবে গোলাপ জল প্রস্তুতি কোনটির সাহায্যে করা হয়, স্টিম পাতনের সাহায্যে করা হয়। ঠিক আছে, গোলাপ জল প্রস্তুতি কি করা হয়, স্টিম পাতনের সাহায্যে করা হয়। ঠিক আছে, স্টিম পাতনের সাহায্যে করা হয়। যেমন এখানে ধর একটার মধ্য থেকে বাষ্প উৎপন্ন করছে, উৎপন্ন করে চালনা করছে, এই বাষ্পটা যখন এখানে ঢুকছে এর সাথে সাথে কি হবে, এখানে কিছু মিশ্রণ যে আছে, মিশ্রণের কিছু পদার্থ ওর মধ্যে ওই স্টিমের সাথে সাথে এদিক দিয়ে চলে যাবে, চলে চলে গিয়ে এখানে কি হবে বলতো কালেকশন ফ্লাস্কে আসবে, এটাই বলেছে। ঠিক আছে, কালেকশন ফ্লাস্কে আসবে, এটাই বলেছে। এবার দেখো নিম্নচাপ প্রাতন, এটা কি বলছে, ভ্যাকুয়াম ডিস্টিলেশন। ভ্যাকুয়াম বলতে এটা হচ্ছে আসলে কি ডিস্টিলেশন উইথ রিডিউসড প্রেশার, নিম্নচাপ প্রাতন। এর মানে এখানে প্রেশার কমাতে হবে। কেন প্রেশার কমাতে হবে, দেখো কেন প্রেশার কমাতে হবে, তাহলে তোমার এখন কোয়েশ্চেন আসবে প্রেশারটা কমাতে হবে কেন। ঠিক আছে, নিম্নচাপ পাতন প্রেশারটা কমাতে হবে কেন। এর কারণ হচ্ছে এরা যখন সাধারণ স্ফুটনাঙ্কে এদেরকে বাষ্পীভূত করা হয়, তখন ওরা আর ও থাকে না, ও কি হয়ে যায়, বিয়োজিত হয়ে যায়। দেখো মানে কোনো পদার্থকে তুমি বাষ্পীভূত করছো ওর স্ফুটনাঙ্কে, কিন্তু ওর স্ফুটনাঙ্কে ও কি আর ওর পরিচয় ধরে রাখতে পারে না। ধরো আমরা ওদের বাষ্প করে দিলে আমাদের কি চেহারাটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক সেম হচ্ছে কি ওরও কি হয়ে যাবে বলতো, ফুটাতে গেলে ওর কি হবে, চেহারা টেহারা একদম কি চেঞ্জ হয়ে যাবে। এর মানে ওর কি বিয়োজিত হয়ে যায়। তখন আমাদের করতে হয় কি বায়ুচাপ কমাতে হয়। বায়ুচাপ কমালে কি হয়ে যায়, ও আরো কম তাপমাত্রায়, ওর স্ফুটনাঙ্ক কমে, ও আরো কম তাপমাত্রায়। এটা বলছে রিডিউসড প্রেশার ডিস্টিলেশন উইথ রিডিউস প্রেশার। প্রেশার কমালে সুবিধা কি, ওর স্ফুটনাঙ্ক কমে যাবে, কারণ ওর স্ফুটনাঙ্কে গেলে ভেজাল ছিল, ও বিয়োজিত হয়ে যায়। তো এখন কি হবে, নিম্নচাপে ও কি হবে, নিম্ন তাপমাত্রায় পাতিত হবে। যেমন দেখো তরল পদার্থের উপরিস্থিত বায়ুচাপ হ্রাসের মাধ্যমে তরলের কি হয়ে যায়, স্বাভাবিক স্ফুটনাঙ্কের চেয়ে এখন কি হয়ে যাবে বলতো, নিম্ন তাপমাত্রা, এখন ওর স্ফুটনাঙ্কও কমে যায়। তরল পদার্থকে পাতন করে কোনো মিশ্রণ থেকে পৃথক করার প্রক্রিয়াকে নিম্নচাপ পাতন বা অনুপ্রেশ পাতন বলে। ক নাম্বার কোয়েশ্চেনে বলতে পারবা, তরল পদার্থের উপরিস্থিত বায়ুচাপ কি করে দিব, নিম্নচাপ প্রাতনে বায়ুচাপ হ্রাস করে দিব, ফলে কি হবে, ওর স্ফুটনাঙ্কের চেয়ে নিম্ন তাপমাত্রায় কি হবে, তরল পদার্থকে পাতন করে মিশ্রণ থেকে পৃথক করার যে পদ্ধতি, এটাকে আমরা বলছি নিম্নচাপ পাতন বা কি অনুপ্রেশ পাতন। ঠিক আছে, যেমন উল্লেখ্য তরল পদার্থের উপস্থিত বায়ুচাপ বৃদ্ধি করলে স্ফুটনাঙ্ক কি হয়, বৃদ্ধি পায়। আমাদের তো বৃদ্ধি করতে বলে নাই, বৃদ্ধি করলে আরো ভেজাল। বায়ুচাপ হ্রাস করলে কি হয়, স্ফুটনাঙ্ক হ্রাস পায়। এই লাইনটা দেখাবা, ফিজিক্সে পড়েছো তোমরা। যে সকল জৈব তরল এদের স্বাভাবিক স্ফুটনাঙ্কের তাপমাত্রায় কি হয়, বিয়োজিত হয়ে যায়, সেই সব তরল পদার্থকে তো ওইভাবে আমরা পাতন করতে পারবো না, অপেক্ষাকৃত নিম্নচাপে রিডিউসড প্রেসারে তখন নিম্ন তাপমাত্রায় কি হয়, পাতন করা হয়। এই তাপমাত্রায় তো আর বিয়োজিত হয় না। স্বাভাবিক বায়ুচাপে, যেমন স্বাভাবিক বায়ুচাপ বলতে কি বায়ুমণ্ডলীয় চাপ মানে 1 atm বা 760 মিলিমিটার মার্কারি। গ্লিসারিন 290 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আংশিক বিয়োজন সহ ফুটে ও পাতিত হয়। এর মানে গ্লিসারিনের চেহারা পরিবর্তন হয়ে যায়, ও বিয়োজিত হয়ে যায়, ও নতুন কিছুতে পরিণত হয়। কিন্তু যদি আমি প্রেসার এত থেকে কমিয়ে 12 মিলিমিটার মার্কারি করে দিই, নর্মাল বায়ুমণ্ডলীয় চাপ 760, তখন ওর স্ফুটনাঙ্ক কি নিম্নচাপে নিয়ে এসে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্লিসারিন ফুটবে কোনো বিয়োজন ছাড়া এবং কি হবে, পাতিত হবে। তাই সাবান শিল্পে বর্জ্য লাই হতে গ্লিসারিনকে কি করা হয়, তাহলে প্রয়োগটা দেখতে হবে। গ্লিসারিনকে পৃথক করার কাজে আমরা কি করি, নিম্নচাপ প্রাতন। এছাড়া ফিনাইল হাইড্রাজিন, ইথাইল ম্যালোনেট, ইথাইল এসিটোএসিটেট ইত্যাদিকে নিম্নচাপ। তাহলে জৈব যৌগের অনেকগুলো নাম যখন দেখবা, আপাতত তো এগুলো কিছু চিনি না, আমরা একদম ছোট, তাই না, আমরা একদম ছোট, আমরা মাত্র ফার্স্ট ইয়ারে আছি, বা আমরা ধরো সহজ এই চ্যাপ্টারটা শুরু করেছি, আমরা তো এগুলো নাম জানি না। এমনি বুঝবা হচ্ছে ইথাইল ম্যালোনেট, ইথাইল এসিটোএসিটেট, এরকম বিভিন্ন উল্টাপাল্টা জৈব যৌগের কথা বলে নিম্নচাপ প্রাতন, গ্লিসারিন বললে নিম্নচাপ প্রাতন। ঠিক আছে, তাহলে এখানে কি লাগে বলতো, একটা ভ্যাকুয়াম লাগে। ঠিক আছে, এখানে কি লাগে, একটা ভ্যাকুয়াম লাগে, বায়ু নিষ্কাশন পাম্প লাগে প্রেশারটা কমানোর জন্য। এখানে ম্যানোমিটারে প্রেশারটা দেখছে, প্রেশারটা কতটুকু কমেছে, মানে কত কমে কত হয়েছে এটা দেখছে। বাকি সব পাতন ফ্লাক্স বলো, গ্রাহক বলো, লিবিক শীতক, এগুলো সব হচ্ছে কমন। ঠিক আছে।
ওগুলো পড়া লাগবে না, ওগুলো এমনি নিচে একবার রিডিং করতে পারো। তো এগুলো ছিল আমাদের পাতন। পাতন কয় প্রকার সবাই বলতে পারবা? পাতন কয় প্রকার বলো তো? পাতন হচ্ছে 5 প্রকার। আমরা কি কি জানি? সাধারণ পাতন, আংশিক পাতন, সময়স্ফুটন পাতন, বাষ্প পাতন বা স্টিম পাতন, এরপরে কি নিম্নচাপ পাতন, বাকি অনুপ্রেশ পাতন। উদ্যপাতনটা আসলে করা হয় কঠিন পদার্থের ক্ষেত্রে। উদ্যপাতন কি হয় বলতো? উদ্যপাতন তরলের জন্য, এটা হচ্ছে কঠিন পদার্থের। এরা কি হয়? গলনাঙ্কের নিম্ন তাপমাত্রায় এদের বাষ্পচাপ, এর মানে এরা কি হয়ে যায়? ডিরেক্টলি উদ্যপাতিত হয়। বেশি হয় সেসব কঠিন পদার্থ তাপের কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়। বিপরীত ক্রমে ওই বাষ্পকে শীতল করলে পূর্বের কঠিন পদার্থে এদেরকে বলা হয় উদ্যপাতন। যেমন কর্পূর, ন্যাপথালিন, বেঞ্জোইক অ্যাসিড এইসব পদার্থ কি হয়? এবং উদ্যপাতন পৃথকীকৃত বস্তুকে উৎক্ষেপ সাপ্লিমেট বলে। এগুলো সব পৃথকীকরণ পদ্ধতি। যেমন তোমাকে বলবে কর্পূর, ন্যাপথালিন, আয়োডিন, কঠিন ভেজাল মিশ্রণ থেকে উদ্যপাতন প্রক্রিয়ায় কি করা হয়, মেডিকেল 21-এ আসছে। ঠিক আছে, তাহলে এখানে কি বলতো? আংশিক পাতন কি? তরলে স্থিরাঙ্কের ব্যবধান 40 ডিগ্রি সেন্টিগ্রেডের কম হলে আংশিক পাতন অংশকলাম ব্যবহার করে যে পদ্ধতিতে পৃথক করা হয় তাকে আংশিক পাতন বলে। সাধারণ পাতন ও আংশিক পাতনের মধ্যে পার্থক্য। ঠিক আছে, এটা কি হয়? ব্যবধান দুইটি তরলের স্থিরাঙ্কের ব্যবধান 40 ডিগ্রি বেশি, এটা 40 ডিগ্রি কম। এখানে অংশকলাম ব্যবহার করা হয়, এখানে অংশকলাম ব্যবহার করা হয় না। এটার সাধারণ প্রয়োগ হচ্ছে কি নরমাল যে কোনো কিছু তুমি বলতে পারো। ঠিক আছে, আর এটা হচ্ছে পেট্রোলিয়াম বা এইসব ক্ষেত্রে। বাষ্পপাতন কি? ঠিক আছে, যেসব পদার্থ তরলের পানিতে দ্রবীভূত হয় না কিন্তু স্টিমের সাথে বা বাষ্পের সাথে উদ্বায়ী হয়, তাদেরকে পৃথক করার পদ্ধতিকে, বাষ্পের সাথে পৃথক করার পদ্ধতিকে বাষ্পপাতন বলে। ঠিক আছে, বাষ্পপাতন বলে। তো এদের প্রয়োগ দেখাতে বলছে, এটা পেট্রোলিয়াম, বেঞ্জিন, টলিন এগুলো পৃথককরণ। ঠিক আছে, বাষ্পপাতনের হচ্ছে কি বলতো? গোলাপ জল বা ফুলের সুগন্ধ নির্যাস এগুলো পৃথককরণ। ঠিক আছে, ইউক্যালিপটাস পাতা ফুল এগুলো যখন আছে, বুঝতে পারছো মনে হয়। এইগুলো একই কথা বলছে। ঠিক আছে, বেশি হলে 40 ডিগ্রি, কম হলে আংশিক পাতন। উদ্যপাতন পদ্ধতিতে কার? কঠিনের জন্য। সময় স্ফুটন পাতনের মধ্যে আমরা কি জেনেছি? একটা সর্বোচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট, একটা হচ্ছে সর্বনিম্ন স্ফুটন। সর্বোচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্টের উদাহরণ জেনেছি নাইট্রিক অ্যাসিড, সর্বনিম্ন স্ফুটনাঙ্কের উদাহরণ জেনেছি রেকটিফাইড স্পিড। সময় স্ফুটন মিশ্রণ কি হয়? ওই দুইটা তরলের মিশ্রণ এদের স্ফুটনাঙ্কে না ফুটে একক তরল রূপে একটা নির্দিষ্ট তাপমাত্রায় বাষ্পে পরিণত হতে থাকে, একে বলা হয় সময় স্ফুটন মিশ্রণ। তাহলে পাতন নিয়ে আমরা কি পারি নাকি পারি না? তোমরা একটু আমাকে জানাও। পাতন কি আমরা পারি নাকি পারি না? তোমরা একটু আমাকে জানাও। ফেসবুক, ওয়েব সবাই বুঝছো কিনা আমাকে জানাও। পারমাণবিক বল বিভিন্ন, ঠিক আছে, এটা দেখিয়ে দিব কোনো একটা ছোট ক্লাসে। আংশিক পাতন কি শুধুমাত্র তরলের জন্য? আংশিক পাতন, হ্যাঁ ঠিক আছে। পাতনটা তো তরল থেকে কি করছো বলো তো? বাষ্পে পরিণত করছো। তরল বাষ্পীকরণ আর হচ্ছে শীতলীকরণ, সেজন্য এটা আসলে কার জন্য আমরা করছি বলো তো? তরল পদার্থের পৃথকীকরণের জন্য আমরা কি করি? পাতন। কঠিন যখন হয় তখনই আমরা করি কি বলো তো? ক্যালাসন। কঠিনের জন্য আমরা কয়টা পাতন করি? বিষয় বুঝতে পারছো? কিন্তু এমনি ম্যাক্সিমাম সময় পাতন আমরা করছি কার জন্য বলো তো? তরল পদার্থকে পৃথক করার জন্য। কেমন? তরল পদার্থকে পৃথক করার জন্য আমরা কি করছি? পাতন। কঠিনের জন্য আমরা করি, যেমন উদ্যপাতনটা আমরা কি করছি বলতো? কঠিন পদার্থকে পৃথক করার জন্য। আর এর আগে যেগুলো করছিলাম এগুলো কি বলতো? তরল পদার্থকে পৃথক করার জন্য। তো তোমার এই কোয়েশ্চেনে আমি আর একটু উত্তর দিই, যে দেখো এগুলো হচ্ছে সব কি পৃথকীকরণ পদ্ধতি। দেখো বইয়ের এই জায়গায় তোমাকে পৃথকীকরণ পদ্ধতির একটা পেজ আছে। ঠিক আছে, এই যে দেখো কঠিন যৌগের বিশুদ্ধীকরণের জন্য কি আছে বলতো? ক্যালাসন, আংশিক ক্যালাসন, উদ্যপাতন। ঠিক আছে, স্টিম পাতন দিয়ে ওই যে ফুলের নির্যাস যেটা বলা হচ্ছে, বাষ্পপাতন দিয়ে। দ্রাবক নিষ্কাশন আমরা এখন পড়বো যেটা, এটা হচ্ছে কি বলতো? দ্রাবক নিষ্কাশন ইন ডিটেল। দ্রাবক নিষ্কাশন এটাও হতে পারে, এটা হলো এটাকে বলা হয় সক্সলেট। আর আবার কি হতে পারে বলতো? তরল থেকে তরলের হতে পারে। দ্রাবক নিষ্কাশন আমরা পড়বো আজকে। ঠিক আছে, এবার দেখো তো তরলের বিশুদ্ধ সাধারণত পাতন 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 পাতন, নিম্নচাপ পাতন, সমস্ত এগুলো হচ্ছে কার জন্য বলতো? তরলের জন্য। আর ক্যালাসন, আংশিক এগুলো হচ্ছে কার জন্য বলতো? কঠিনের জন্য। ক দিয়ে ক্যালাসন, বিষয় বুঝতে পারছো? এগুলো হচ্ছে কঠিনের জন্য। এরপর ক্রোমাটোগ্রাফি, ক্রোমাটোগ্রাফি গ্যাসের জন্য হয়। ক্যালাসন মানে ক্যালাসে পরিণত করা। তো এখন আমরা দেখবো হচ্ছে কি বলতো?
আজকের ক্লাসে আমরা দেখে ফেললে লাস্ট ক্লাস, নেক্সট ক্লাসে আমরা কি দেখবো বলো তো, এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস, নেক্সটটাতে আমরা দেখব কি ক্রোমাটোগ্রাফি। ঠিক আছে, ক্রোমাটোগ্রাফি। মনে হয় আমাদের উপর রাগ করছে, দেখছো আসতেছে যাচ্ছে, প্রেশার দিয়ে দিছি মনে হয়, ওর ব্রেন আর নিচ্ছে পারছে না। ঠিক আছে, এবার আমরা আসলাম দ্রাবক নিষ্কাশন। সবাই বইয়ে আসছো? আমি তোমাদের বই ধরে একদম সুন্দর মতো পড়াচ্ছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। দেখো দ্রাবক নিষ্কাশন, তাহলে প্রথমে আমরা দেখছি কি দ্রাবক নিষ্কাশন, এইগুলো আসলে মূলত জৈব যৌগের ক্ষেত্রে, বুঝছো? এই পদ্ধতিগুলো বেশি অ্যাপ্লাই করি আমরা কিসে বলতো, জৈব যৌগের ক্ষেত্রে। দেখো কোনো জৈব যৌগকে জলীয় দ্রবণ থেকে অথবা অন্য কোনো মিশ্রিত অবস্থা থেকে একটি উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করে পৃথক করার পদ্ধতিকে দ্রাবক নিষ্কাশন বলে। দ্রাবক নিষ্কাশন নামের ভিতরেই আছে নিষ্কাশন, কিসের সাহায্যে? দ্রাবকের সাহায্যে। তাহলে কোনো জৈব যৌগকে কি করছে, ও কোনো একটা জায়গায় আছে, কোনো দ্রবণ বা মিশ্রিত অবস্থা আছে, কিসের সাহায্যে বলতো? একটি উপযুক্ত দ্রাবকের সাহায্যে দ্রবীভূত করে পৃথক করার পদ্ধতিকে দ্রাবক নিষ্কাশন বলে। সবাই একটু লিখো, সবাই একটু লিখো দ্রাবক নিষ্কাশন কি। ঠিক আছে, এই টপিকটা আমরা পড়ছি, এই টপিকে ম্যাথ আছে, দ্রাবক নিষ্কাশনে ম্যাথ আছে, আগে পাতনের মধ্যে কোনো ম্যাথ ছিল না। কোনো জৈব যৌগকে বা কোনো যৌগকে কি করছি আমরা বলতো, মিশ্রণ থেকে বা ওর দ্রবণ থেকে, ঠিক আছে, মিশ্রণ থেকে বা দ্রবণ থেকে একটি উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করে পৃথক করার পদ্ধতিকে বলা হচ্ছে দ্রাবক নিষ্কাশন। ওকে, লিখছো? এবার এটা বুঝতে পারবে না, এটা আমি তোমাকে একটু বুঝাই। তোমরা ধরো 27 ব্যাচ ধরো ক্লাসটা করছো, ঠিক আছে, নতুন নতুন কলেজে গেছো। দেখো দ্রাবক নিষ্কাশন হচ্ছে, তুমি এভাবে চিন্তা করতে পারবা, এটা হচ্ছে কি বলতো, বিএফ ভাগানোর কৌশল। ঠিক আছে, বিএফ ভাগানোর কৌশল। তো আমার ভালো ভালো স্টুডেন্ট যারা আছো, বুঝছো, তোমাদেরকে ধরো কারো পছন্দ হয়েছে, উল্টাটা কেন দিইনি এর কারণ আছে, মানে কেন জিএফ ভাগানোর কৌশল দিইনি এটার কারণ আছে। ঠিক আছে, তো আমার ভালো ভালো স্টুডেন্ট যারা আছো, প্রচুর পড়ালেখা করছো, এখানে ক্যামশিফুতে পড়ে একদম উড়িয়ে ফেলছো, ঠিক আছে, মানে ক্যামশিফু পেজ মানে উড়াই ফেলছো একদম, মানে ব্যাপক অবস্থা। সেই জন্য দেখো তো তোমাকে ধরো কারো পছন্দ হয়েছে, ঠিক আছে, তোমাকে কারো পছন্দ হয়েছে, তোকে পছন্দ হলে কি হবে, তুমি এখনো অন্য কারো ভিতরে আছো, কি আছে বলো তো, তুমি এখন অন্য কারো ভিতর, তোমার মন অলরেডি কি আছে বলো তো, অন্য কারো ভিতর। তোমার ধরো নাম কি, তোমার ধরো নাম হচ্ছে যে কোনো কিছু একটা, ঠিক আছে, তোমার ধরো কি আছে বলো তো, নাম যে কোনো, তুমি ধরো মিস্টার এক্স, ঠিক আছে, এক্স এক্স ধরো তুমি, ঠিক আছে, তোমার নাম হচ্ছে এক্স। তুমি ধরো এখন অলরেডি কি আছে বলো তো, কারোর মধ্যে দ্রবীভূত আছো। এখন তোমার কাউকে তোমাকে কারো পছন্দ হয়েছে, সে কি করবে, সে করবে কি বলো তো, তোমাকে একটু দেখা দিয়ে গেল, সে করবে কি বলো তো, তোমাকে একটু দেখা দিয়ে গেল, তুমি একটু করে তাকালা, আজকে কিছু হয়নি, বিষয় বুঝতে পারছো, এমনি যে দেখলা, দেখে তোমার কি হয়েছে বলো তো, এই একটু একটু দেখা দেখা হয়েছে জাস্ট, এরপর ও করলো কি, তুমি পড়ছো, তোমার টেবিলের চারপাশে একটা ঘোরা দিয়ে গেল, ঠিক আছে, তাহলে কি হলো বলো তো, তুমি ধীরে ধীরে ওর ভিতর ছিলা, তুমি ধীরে ধীরে কি করছো বলো তো, ওর ভিতর আরেকটু করে যাওয়া, ওর চিন্তা করা শুরু করেছো। আরও ধরো কি করলো, মোবাইলে নক দিল, বিষয় বুঝতে পারছো, এর মানে ধরো তোমাকে নেয়ার জন্য যা যা করা যায়, দেখো আবার ঘুরা দিল, বারবার দেখা হচ্ছে, ধীরে ধীরে তুমি কি করছো, এই দ্রাবকের মধ্য থেকে তুমি আরেকটা দ্রাবকের মধ্যে চলে গেলা, হলো কি, তুমি ছিলে এর মধ্যে, তুমি এখন হয়ে গেছো ওর আসল এক্স, বিষয় বুঝছো, ওর জীবন থেকে তুমি চলে গেছো, চলে তুমি কার মধ্যে এসে গেছো বলো তো, এর মধ্যে এসে গেছো, এটাকে বলা হয় কি বলতো, ছিলা এর মধ্যে। ছিলা কার মধ্যে, প্রথম অবস্থায় ছিলা কার মধ্যে, দেখো তো এই দ্রাবকের মধ্যে, সময়ের সাথে সাথে, ঠিক আছে, সময়ের সাথে সাথে ও যখন তোমাকে বারবার আক্রমণ করেছে, তুমি কার মধ্যে চলে গেছো, ওর মধ্যে চলে গেছো, এর মানে এটা হচ্ছে কি বলতো, দ্রাবক 1। এটা হচ্ছে কি দ্রাবক 2, এটা হচ্ছে কি বলতো, দ্রাবক 1, দ্রাবক 2, ঠিক আছে, তুমি দ্রাবক 1 থেকে কার মধ্যে চলে গেছো, দ্রাবক 2 এর মধ্যে। তোমারও বৈশিষ্ট্য হচ্ছে তুমি যাকে পাও তার ভিতর দ্রবীভূত হতে চাও, বিষয় বুঝতে পারছো, তোমারও বৈশিষ্ট্য কি বলতো, তুমি যাকে পাও এর ভিতর কি হতে চাইছো, দ্রবীভূত হতে চাইছো, তোমার ওকেও পছন্দ, ওকেও পছন্দ, ও বেশি দেখা দিচ্ছে, ধীরে ধীরে ওর ভিতর চলে গেছো।
এবার বলো কেন, কেন ওর ভিতর গেছে, ওকে বেশি পছন্দ কেন? তাহলে দ্রাবক নিষ্কাশনটা আমরা কি বুঝছি, কোনো জৈব যৌগকে কোনো জৈব যৌগের জলীয় দ্রবণ অথবা মিশ্রণ হতে অন্য কোনো দ্রাবকের সাহায্যে পৃথক করার পদ্ধতিকে বা অন্য কোনো দ্রাবকে দ্রবীভূত করে পৃথক করার পদ্ধতিকে কি বলা হচ্ছে? দ্রাবক নিষ্কাশন বলা হচ্ছে। ঠিক আছে, দ্রাবক নিষ্কাশন বলা হচ্ছে, বুঝছো? এবার বললাম কেন তুমি দ্রাবক 1 থেকে দ্রাবক 2 তে গেলা। ধরো তুমি ছিলা পানির মধ্যে, তুমি একটা জৈব যৌগ, তুমি ছিলা পানির মধ্যে, তোমাকে অ্যাটাক দিলাম কাকে দিয়ে বলো তো? তোমাকে অ্যাটাক দিলাম ইথার দিয়ে। ইথার দিয়ে তুমি কেন পানিকে ছেড়ে ওর কাছে চলে গেছো? ঠিক আছে, কেন চলে গেছো? ধরো এ বেশি ভালো, ঠিক আছে, এ বেশি ভালো। তোমার সাথে যখন প্রথম দেখা হয়েছে তুমি তো এমনও হবে যে লাভ দিয়ে ওর ভিতরেই চলে গেছো, একবারেই চলে গেছো, একবার এটাকের সাথে সাথেই ওরে এত ভালো লাগছে কিসের কি, ঠিক আছে, চলে গেছো, বুঝছো? তোমারও বৈশিষ্ট্য হচ্ছে যে তুমি মানে চলে যেতে পারো, তুমি সবার ভিতর দ্রবীভূত হতে চাও। এবার দেখো এর কারণ কি, এর কারণ হচ্ছে এটা একটা জৈব যৌগ। তো আমরা জানি হচ্ছে লাইক ডিজলভস লাইক, পানিতেও দ্রবীভূত হয়েছে, খুব ভালো কথা, কিন্তু যখন ইথার পেয়েছে এখানে ধরো ওর দ্রাব্যতা বেশি, এখানে ওর দ্রাব্যতা বেশি, যখন ওর কন্টাক্টে আসছে ও কি করেছে বলতো, ওকে সেই জন্য বেশি পছন্দ করে ফেলেছে, ওর ভিতর কি বলতো, ওর দ্রাব্যতা হচ্ছে বেশি, ওর ভিতর ওর দ্রাব্যতা বেশি, সেই জন্য ও যতটা পানিতে থাকতে চায় তো এর চেয়ে বেশি কার মধ্যে থাকতে চায় বলতো, ইথারের মধ্যে থাকতে চায়। ঠিক আছে, ইথারের মধ্যে থাকতে চায়, ফলে হয় কি ইথারকে এর সাথে মিশিয়ে ঝাঁকানো হয়। ঠিক আছে, ইথারকে এর সাথে মিশিয়ে কি করা হয় বলতো, ঝাঁকানো হয়, ঝাঁকানো হয়, যেটা এটাকে বলা হয় সেপারেটিং ফানেল। ঠিক আছে, এটাকে বলা হয় কি সেপারেটিং ফানেল, পৃথকীকরণ ফানেল। ঠিক আছে, পৃথকীকরণ ফানেল চেহারা হচ্ছে এরকম, দেখি এখানে আছে কি না। এই যে সেপারেটিং ফানেল ধরো, ঠিক আছে, এই যে দেখো সেপারেটিং ফানেল, ঠিক আছে, সেপারেটিং ফানেল দুইজনকে করে কি, এই যে দেখো তুমি এক্স এর ভিতর দ্রবীভূত আছে, ইথারকেও আনছে, দুজনকে এটার ভিতর নিয়ে ঝাঁকানো হয়েছে, সেপারেটিং ফানেলে নিয়ে ঝাঁকানো হয়েছে। একটু পর দেখা গেল হচ্ছে তুমি পুরোপুরি এর ভিতর আসনি, কিন্তু একটা বড় অংশ এর ভিতরে এসে গেছে। এখানে দেখো দুইটা লেয়ার, দুইটা লেয়ার, ঠিক আছে, যেটার ঘনত্ব বেশি এর কারণ দুইটা তরল, একটা দ্রাবক 1 আর একটা দ্রাবক 2, যেটার ঘনত্ব বেশি ওটা কি হবে, নিচে যাবে। এটা হচ্ছে কি বলতো, বেশি ঘনত্বের, এটার নাম কি পৃথকীকরণ ফানেল, বেশি ঘনত্বের তরল। এটা কি বলতো, কম ঘনত্বের। কম ঘনত্বের যেটা যেটা হালকা, এটা কি হবে, উপরে থাকবে। তো এটা খুলে খুলে এটাকে কি করব বলতো, নিচে নামাবো। পৃথক করার জন্য এটাকে কি করবো, এই যে দেখো এইটুকু যখন আসবে তখন এটা কি করে ফেলবো, কোনো একটা পাত্রে এটা কালেকশন করে ফেলবো। তাহলে একটা কি হয়ে গেল বলতো, একটা দ্রাবক আলাদা হয়ে গেল। ঠিক আছে, আলাদা হয়ে গেল। এটা কি পৃথকীকরণ ফান, কিছু বুঝি নেই, এবার দেখো ধীরে ধীরে বুঝে যাব। ঠিক আছে, এটা যখন ম্যাথ করব তখন দেখবে পুরো বুঝে গেছে। প্রথম 5-10 মিনিট আমি যখন প্রমাণ করব, প্রমাণ আসে না পরীক্ষায়, সূত্র এগুলো করব, এগুলো বুঝবে না। যখন আমি একদম শেষ করব 20-25 মিনিট পর, তখন দেখবে পুরোটা তুমি পারো, একদম পুরোটা A to Z তুমি পারো। দেখো বলছে অধিকাংশ জৈব যৌগ অপোলার হওয়ায় পোলার দ্রাবক পানিতে কি হয়, কম দ্রবণীয় হয়, একদম অদ্রবণীয় বলা যাবে না, ধরো কম দ্রবণীয় হচ্ছে। তবে কম সংখ্যক আংশিক পোলার জৈব যৌগ পানিতে কি হয়, স্বল্প দ্রবণীয়, এই যে স্যারই বলেছে। ঠিক আছে, বা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে কি হয়, দ্রবণীয় হয়। উদ্ভিজ্জ বীজ, বিভিন্ন বীজ, ফুল, পাতা, মূল ও বাকল ইত্যাদিতে বিভিন্ন জৈব যৌগ মিশ্রিত থাকে। ওইসব জৈব যৌগকে নির্দিষ্ট জৈব দ্রাবকে দ্রবীভূত করে নিষ্কাশন করা হয়। ঠিক আছে, তাহলে বাকলের যে জৈব যৌগ আছে এটাকে কি করা হয়, দ্রাবকে দ্রবীভূত করে, দ্রাবকে দ্রবীভূত করে যখন নিষ্কাশন করছে তখন এটাকে বলা হচ্ছে দ্রাবক নিষ্কাশন। স্টিম দিয়ে যখন নিষ্কাশন করছে তখন বলা হচ্ছে এটাকে বাষ্পপাতন। পরীক্ষাগারে প্রস্তুত করা জৈব যৌগকে, এটা কিন্তু পাতন না, এখানে হিট দিয়ে তরলের বিষয় আসছে না, এটা কিন্তু পাতন না। এখানে কি করতে হবে, দুইজনকে একসাথে মিলিয়ে ঝাঁকাতে হবে। এর মানে দুইজন হচ্ছে তোমার জন্য ফাইট করবে, মারামারি করবে, তুমি হচ্ছে যাকে বেশি পছন্দ করো তার কাছে চলে যাবে। এবার দেখো পরীক্ষাগারে প্রস্তুত করা জৈব যৌগকে বিশুদ্ধ অবস্থায় পৃথক করতে উদ্বায়ী জৈব দ্রাবক ব্যবহার করা হয়। দ্রাবক নিষ্কাশনের মূলনীতি একটু দেখো, দ্রাবক নিষ্কাশনের মূলনীতি হলো নানস্টের বন্টন নীতি। বন্টন নীতিটা কি বলে একটু দেখো, তুমি যাকে বেশি পছন্দ করো তার কাছে তুমি যাবে, এই যে দেখো এটাই হচ্ছে বন্টন নীতি। এই নীতি অনুসারে স্থির তাপমাত্রায় দুটি পরস্পর অমিশ্রণীয়, এর মানে আমরা যে বলেছিলাম একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে ইথার, এগুলো পরস্পরের সাথে মিশবে না। এই যে দেখো এগুলো কি বলতো,
অমিশ্রণীয়, এর মানে এগুলো কি হবে না বলতো, মিশবে না, দুইটা আলাদা। যেমন পানি এবং তেল যদি দাও তাহলে দেখবা দুইটা কি করে আছে, আলাদা লেয়ার করে আছে, ঠিক সেম এরা কি করে আছে, আলাদা লেয়ার করে আছে, একটা আরেকটার সাথে মিশে যায় না। এই নীতি অনুসারে স্থির তাপমাত্রায় দুটি পরস্পর অমিশ্রণীয় এ ও বি দ্রাবকের মধ্যে পৃথক দ্রাব্যতা বিশিষ্ট কোনো দ্রব যোগ করে ঝাঁকালে, অর্থাৎ এ ও বি কি আছে বলতো, দুইটা দ্রাবক, ঝাঁকালে ওই দ্রবটি উভয় দ্রাবকে এমনভাবে বণ্টিত বা দ্রবীভূত হয় যেন উভয় দ্রাবকে দ্রবের ঘনমাত্রার অনুপাত কি হয়, স্থির থাকে। ঠিক আছে, উভয় দ্রাবকে দ্রবটির বিয়োজন বা সংযোজন ঘটবে না। তো বলছে নার্সের বন্টন সূত্র কি বলছে, অমিশ্রণীয় দুইটা তরলে যদি শূন্য এ বি তারা দ্রাব্যতা বিশিষ্ট দ্রব যোগ করে ঝাঁকালে ওই দ্রবটি কি হয়, উভয় দ্রাবকে এমনভাবে বণ্টিত বা দ্রবীভূত হয় যেন এদের ঘনমাত্রার অনুপাত কি বলতো, একটি স্থির সংখ্যা। একে বলা হয়, এই যে স্থির সংখ্যাটা, এটাকে বলা হয় নার্সের বন্টন গুণাঙ্ক বা বন্টন সহগ বা বন্টন ধ্রুবক। ঠিক আছে, বন্টন গুণাঙ্ক বা বন্টন সহগ বা বন্টন ধ্রুবক কেডি। তাহলে কেডি সমান কি, এ দ্রাবকে দ্রবের দ্রাব্যতা, দ্বিতীয় বি দ্রাবকে দ্রবেরটির দ্রাব্যতা। আমরা সবসময় নিব হচ্ছে দ্বিতীয় দ্রাবকে দ্রবের দ্রাব্যতা। অর্থাৎ এবার আমি আসছি কি বলতো, কেডি নিয়ে। কেডি মানে কি, কেডি মানে আমি লিখছি, দেখো আমি যেটা লিখছি এটা করবো, এটা হচ্ছে C2/C1। C2 মানে কি, দ্বিতীয় দ্রাবকে দ্রবের দ্রাব্যতা ডিভাইড হচ্ছে কি প্রথম দ্রাবকে দ্রবের দ্রাব্যতা। তাহলে C2/C1 এর মানে কি বলতো, দ্বিতীয় দ্রাবকে দ্রবের দ্রাব্যতা, প্রথম দ্রাবকে দ্রবের দ্রাব্যতা। ঠিক আছে, কেডি সমান C2/C1। একটু লিখো, কেডি হচ্ছে বা বন্টন সহগ। এবার আসো আমি সূত্র প্রমাণ করছি। সূত্র প্রমাণ পরীক্ষায় লাগবে লাগবে না, তাহলে আমাকে 7-8 মিনিট টাইম দিব হচ্ছে সূত্র প্রমাণের জন্য, এরপর আমি সূত্রের অ্যাপ্লিকেশন পড়ব। আমরা কি শিখলাম, দ্রাবক নিষ্কাশন কি, আমরা কি শিখলাম, বন্টন গুণাঙ্ক কি নামে একটা শব্দ আছে, এটা শিখলাম। দ্রাবক নিষ্কাশনে আমরা হালকা পাতলা বেসিকটা নিয়েছি, আমরা এখনো পারি না, আমরা এখনো হালকা পাতলা একটু বেসিকটা নিয়েছি। ঠিক আছে, এটা কি বলতো, এটাকে কি বলে, পৃথকীকরণ ফানেল। এটাকে কি বলছে, তোমরা আমার কথা বুঝতে পারছো? যারা এখনো বুঝতে পারো নাই কোনো সমস্যা নাই, আরো 10 মিনিট বুঝবা না, ঠিক আছে, এরপর বুঝবা। আপাতত দেখতে থাকো। পৃথকীকরণ ফানেল, সেপারেটরি ফানেল। দেখো আমি বলছি, ধরো আয়োডিন, কোন একটা পদার্থ এক্স বা আয়োডিন, এটা কিসে আছে বলতো, এটা VmL পানির মধ্যে দ্রবীভূত আছে, এটা হচ্ছে প্রথম দ্রাবক। ঠিক আছে, এখানে দ্রবীভূত আছে এটা কত গ্রাম, W গ্রাম। ঠিক আছে, এটা কত গ্রাম দ্রবীভূত আছে বলতো, W গ্রাম। ঠিক আছে, W গ্রাম। এইবার আমি আরেকটা সেকেন্ড দ্রাবক, দৃশ্যপটে দ্বিতীয় জনের আগমন হলো, ত্রিভুজ প্রেমের সূচনা হবে, এই যে দেখো। তাহলে এও কি ছিল বলতো, একজনকে পছন্দ করতে এর ভিতর দ্রবীভূত আছে VmL পানির মধ্যে। এবার কি আছে বলতো, দ্বিতীয় দ্রাবকের আগমন হবে, এর নাম কি দিলাম, ইথার। এ কত ml, SmL। ঠিক আছে, দ্বিতীয় দ্রাবক। এটার SmL কি V এর চেয়ে বেশি হতে হবে নাকি কম হতে হবে, তুমি বলো। কম হতে হবে। যদি ও কি করে, এমন একটা জিনিস দিয়ে তুমি অ্যাটাক দিচ্ছ যাকে ও পছন্দ করে, তুমি জানো কে কাকে পছন্দ করবে, তুমি জানো হচ্ছে এই পানিকে যেমন পছন্দ করে একে আরো বেশি পছন্দ করে, একটা জৈব যৌগ, এই পানিকে যেমন পছন্দ করে, পানির চেয়ে ধরো ও কি করবে, ইথারকে আরো বেশি পছন্দ করবে, তুমি এটা জানো, বিষয় বুঝতে পারছো। সেই জন্য এটার বেশি ml লাগবে না, এটার একটু কন্ট্যাক্ট পেলে এ দেখবা লাফিয়ে লাফিয়ে কি করবে বলো তো, এর কাছে চলে যেতে চাইবে। এর মানে এই যোগের দ্রাব্যতা এর মধ্যে যত, এর চেয়ে কি এর মধ্যে বেশি। তো তাহলে আমার দৃশ্যপটে কি আসছে বলতো, দুইজন আসছে, একজন হচ্ছে কি দ্রাবক 1, সলভেন্ট 1 প্রথম দ্রাবক, আর এটা হচ্ছে কি দ্বিতীয় দ্রাবক, এটা হচ্ছে কি দ্বিতীয় দ্রাবক। ইথার হচ্ছে কি আমার দ্বিতীয় দ্রাবক। ঠিক আছে, এবার দেখো দুইজনকে এখনো কন্টাক্টে আসছে, এরা কি এখনো কন্টাক্টে আসছে, আসে নাই। তুমি করবা কি, একে এর কন্টাক্টে নিবা, একে এর ভিতর ঢালবা, দুজনকে কিসে ঢালবা আসলে, পৃথকীকরণ ফানেলে, সেপারেশন ফানেলে ঢেলে এবার দুজনকে ঝাঁকাবা। ঠিক আছে, ঝাঁকাই দেখবা হচ্ছে এ আসলে কাকে পছন্দ করে। ঝাঁকাঝাঁকি করার পর, প্রথমবার ঝাঁকাঝাঁকি করার পর তুমি দেখবা হচ্ছে যেই এর কন্টাক্ট পেয়েছে, একটু দেখো এদের দুজনকে মিলিয়ে কি করছো বলো তো, ঝাঁকাইছো। ঝাঁকানোর পর তুমি দেখবা হচ্ছে এটা আর এখানে W গ্রাম নেই।
ঠিক আছে, এটা এখন কি নেই বলো তো, ডাব্লিউ গ্রাম নেই। এটা কত হয়ে গেছে বলো তো, W1 গ্রাম প্রথমবার ঝাঁকানোর পর। তাহলে তুমি বললা হাই হাই আগে বেশি ছিল, আগে এই দ্রবটা এইটুক ছিল, এখন এইটুক নাই, এখন কতটুকু আছে বলো তো, আরেকটু কম আছে, এইটুক আছে। তাহলে বাকি অংশটা কই গেছে, বাকি অংশটা এর ভিতরে এসে গেছে। তাহলে এখানে আসছে কত, আগে ছিল W গ্রাম, এখন আছে কত, W1 গ্রাম। তাহলে এর ভিতরে এসে গেছে কত, W-W1 গ্রাম, W-W1 গ্রাম। এবার তোমরা বলো, আমি একটা কাজ করছি, একটু দেখো তো। প্রথম দ্রাবকে ও দ্রাব্যতা C1 সমান আমরা কি লিখতে পারি, C1 সমান আমরা লিখতে পারি হচ্ছে গ্রাম পার এম এল এ। এর মানে এটার ভর কত লিখলাম বলো তো, W1 গ্রাম আছে। ঠিক আছে, আছে কতটুকু, W1 গ্রাম, কত এম এর মধ্যে, V। তাহলে এটা কিসে পেলাম, গ্রাম পার এম এল এ। তাহলে এবার C2 সমান কত লিখলাম দ্বিতীয় দ্রাবকের মধ্যে। এবার দেখো তো C2 সমান কত লিখলাম, এর ভিতর চলে গেছে, এটা ছিল W, এখন আছে কত, W1 গ্রাম। তাহলে এর ভিতর চলে গেছে কতটুকু, এর ভিতর চলে গেছে W-W1 গ্রাম। ঠিক আছে, তাহলে এটা কি আছে, W-W1 গ্রাম আছে কত এম এর মধ্যে, S ml এর মধ্যে। তাহলে এটা একক কিসে, গ্রাম পার এম এল, এটা একক কিসে, গ্রাম পার এম এল। ঠিক আছে, গ্রাম পার এম এল। বুঝছো না বুঝো নাই, বুঝছো। প্রথম দ্রাবকে ওর ঘনমাত্রা, দ্বিতীয় দ্রাবকে ওর ঘনমাত্রা। এবার আমি নান্সটের বন্টন নীতি থেকে যে ধ্রুবকটা পেয়েছি, বন্টন গুণাঙ্কে এটা লিখব। ঠিক আছে, এই ধ্রুবকটা আমি লিখবো, একটু দেখো। তাহলে আমি কি লিখছি, কেডি সমান C2/C1। তাহলে C2 কত হয়ে যায়, মানে যাকে দ্বিতীয়টা, যার প্রতি ওর আকর্ষণ বেশি ওকে উপরে লিখবা। এটা সাধারণত কেডিটা পানির সাপেক্ষেও হতে পারে, ইথারের সাপেক্ষেও হতে পারে। কিছু না বললে এটা দ্বিতীয় দ্রাবকের সাপেক্ষে, যার ভিতর ও যাবে, যাকেও বেশি পছন্দ করে তার সাপেক্ষে। কেডি হয় পানির সাপেক্ষে, যদি পানির সাপেক্ষে হয় তাহলে C1/C2, যদি ইথারের সাপেক্ষে হয় তাহলে C2/C1। সাধারণত কি করবা, দ্বিতীয় দ্রাবকের সাপেক্ষে। বুঝো নাই, একটু পরে বুঝবা। আপাতত সূত্র প্রমাণ আমার সাথে সাথে লিখো, দেখো। তাহলে C2 সমান কি হয়, W-W1 ডিভাইড হচ্ছে কি S। ঠিক আছে, এটা কি হয়ে যায় বলো তো, এটা কত, W1/V। তাহলে এটা কি হবে বলতো, KD ইন্টু W1S, B মাইনাস W1 ইন্টু B। W1 গুলোকে একদিকে নিয়ে আসলে তাহলে কি দাঁড়ায়, B প্লাস KDS এখান থেকে আমরা W1 সমান কি লিখতে পারি, B ডিভাইড B প্লাস KDS ইন্টু কত, W1। এই হচ্ছে আমার সূত্র, এটা হচ্ছে আমার সেই সূত্র। সবাই আগে একটু লিখে রাখো। তাহলে সূত্রটা কি একটু বলো তো, W1 সমান B ডিভাইড B প্লাস KDS ইন্টু W1। ঠিক আছে, সূত্রটা আগে লিখে নাও, এরপর আমি টার্মগুলোর সাথে পরিচয় করাচ্ছি। W1 সমান B ডিভাইড B প্লাস KDS ইন্টু W, দুইটা W1 কই থেকে পেয়েছি, W1টাকে তো এদিকে নিয়ে আসছি, তাহলে এখানে থাকে কি, W ইন্টু V। W1 equal V divide B plus KDS into W। হয়েছে সবার, এটুক হয়েছে, এটুক হলে একটু ওয়াই বলবা, একটু খুলে একটু ওয়াই বলবা। সাধারণ পাতন দিয়ে কঠিন পদার্থ পৃথকীকরণ করা যায়, পৃথকীকরণ তো কঠিন পদার্থ পাতনে করছি না, বুঝতে পারছো।
তরলে আমরা কি করছি বলতো, তরলে বাষ্পীকরণ প্লাস বাষ্পের ঘনীভবন। পাতনটা কি, তরল, তো তরলকে বাষ্প পরিণত করা, বাষ্পকে কি করা, ঘনীভবন করা। তাহলে এটা কার পদ্ধতি বলতো, তরলের পৃথকীকরণ পদ্ধতি। উদ্যোপাতনটা কি হয়, যেসব কঠিন পদার্থ ডিরেক্টলি বাষ্পে পরিণত হয়, সেজন্য আমরা এখানে এটার কথা বলেছিলাম। ঠিক আছে, আমার সূত্রটা কি আসছে, W1 সমান B ডিভাইড B প্লাস KdS ইন্টু কত, W। এবার আমি এখানে রাশিগুলোর পরিচয় লিখছি, একটু দেখো। তাহলে দ্রাবক নিষ্কাশন, আমার সূত্রটা কি, এটা কখন সূত্র, এটা হচ্ছে শুরুতে ওরা দুইজন কি ছিল, পৃথক পৃথক, ওর জীবনে এখনো আরেকজন আসে নাই। আর এটা কি হিসেবে বলতো, ওর জীবনে ও একবার আসছে, একবার দেখা দিয়েছে, প্রথম দেখা হয়েছে, ও একজনের ভিতর ছিল, ও আসছে। এটাকে আমরা কি বলি, সেই জন্য কি বলতো, প্রথমবার ঝাঁকানোর পর, এটা হচ্ছে প্রথমবার ঝাঁকানোর পর দৃশ্য। ঝাঁকানো এর মানে প্রথমবার দুইজনের সাথে দেখা হয়েছে, আসলে তিনজনকে মিলে ঝাঁকাইছে, দুইটা দ্রাবক একটা দ্রব। ঠিক আছে, তাহলে কি হবে বলতো, W1 ইকুয়াল ডিভাইড B প্লাস KdS ইন্টু কত, W। ঠিক আছে, তাহলে এবার দেখো B মানে কি, B মানে কি, দেখো B হচ্ছে প্রথম দ্রাবকের আয়তন। B মানে কি, ভুল করবে না, দ্রাবক কয়টা, দুইটা। B হচ্ছে প্রথম দ্রাবকের আয়তন, একক কিসে, ml। S কি, দ্বিতীয় দ্রাবকের আয়তন। এটা কি বলতো, ml এ। KD কি, বন্টন গুণাঙ্ক, ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট, বন্টন গুণাঙ্ক বা বন্টন সহগ। একক কি, একক নেই, একক কি, একক নেই। এর কারণ কেডি হচ্ছে দুটি ঘনমাত্রার একক, মানে ঘনমাত্রা অনুপাত, তাহলে ওর কি নেই বলতো, একক নেই, তখন সহগ। তাহলে একক কি বলতো, একক নেই। একটা নির্দিষ্ট তাপমাত্রা, এটা হচ্ছে কি ফিক্সড, কারণ নির্দিষ্ট তাপমাত্রায় দ্রাব্যতা ফিক্সড। ঠিক আছে, দ্রাব্যতা ফিক্সড। এবার দেখো ডাব্লিউটা কি, ডাব্লিউটা হচ্ছে দ্রবের প্রারম্ভিক ভর। ডাব্লিউ কি বলতো, ও হচ্ছে যেই ভর দ্রবীভূত ছিল। ডাব্লিউ মানে কি বলতো, দ্রবের প্রারম্ভিক ভর। প্রথম দ্রবকে দ্রবের কি প্রারম্ভিক ভর, এটা হচ্ছে দ্রবের একদম প্রারম্ভিক ভর, শুরুর ভরটা, বা ঝাঁকানোর পূর্বের ভর। W1 কি, প্রথমবার ঝাঁকানোর পর অবশিষ্ট ভর, প্রথমবার ঝাঁকানোর পর এগুলো কিসে, গ্রামে ধরো, অবশিষ্ট ভর। তাহলে নিষ্কাশিত হয়েছে কতটুকু দেখো, প্রথমবার ওর ছিল কত, W গ্রাম। দুইজনকে মিশাই সেপারেটিং ফানেলে যখন ঝাঁকিয়েছি, তখন এর ভিতরে আছে কতটুক, W1 গ্রাম। ছিল কত, W গ্রাম, আছে কত, W1 গ্রাম। তাহলে চলে গেছে কতটুক, ছিল কত, W, এখন আছে কত, W1 গ্রাম। তাহলে চলে গেছে কতটুক, চলে গেছে কতটুক, W মাইনাস W1 গ্রাম। এই যে এর ভিতর যেটা চলে গেছে, এটাকে আমরা কি বলছি, দ্বিতীয় দ্রাবক দ্বারা নিষ্কাশিত। এটাকে আমরা কি বলছি বলতো, দ্বিতীয় দ্রাবক দ্বারা নিষ্কাশিত। সুতরাং নিষ্কাশিত কতটুক, কখনো তোমাকে জিজ্ঞেস করবে হচ্ছে কতটুকু আছে, বা বলবে হচ্ছে কি কতটুকু নিষ্কাশিত। W মাইনাস এটা হচ্ছে কি বলতো, নিষ্কাশিত দ্বিতীয় দ্রাবক দ্বারা। এত দ্বিতীয় দ্রাবক দ্বারা লেখা লাগবে না, কারণ আমরা করছি তো এটা কি বলতো, দ্বিতীয় দ্রাবক দ্বারাই করছি নিষ্কাশনটা। এটা কি নিষ্কাশিত পদার্থের ভর। ঠিক আছে, কিসে, গ্রাম। এখানে আমি একটা টার্ম একটু বলে দিই, কেডি হচ্ছে বন্টন গুণাঙ্ক বা বন্টন সহগ। কার সাপেক্ষে, কার সাপেক্ষে, এটা একটু বলে দিই। সহগ দ্বিতীয় দ্রাবকের সাপেক্ষে, মানে যাকে দিয়ে নিষ্কাশন করবা তার সাপেক্ষে, দ্বিতীয় দ্রাবকের সাপেক্ষে। এমএ পরীক্ষায় যদি এটা পানির সাপেক্ষে, প্রথম দ্রাবকের সাপেক্ষে হবে না, তোমাকে ওটাকে উল্টায় লিখতে হবে। কেডি সমান C2/C1,
তখন তুমি C1/C2 লিখবা। মানে বুঝছো, এটা হচ্ছে তুমি আবার এখানে বলবা স্যার হাজিরি স্যার তো বলেছেন C1/C2, সমস্যা নেই, এটা হচ্ছে A দ্রাবক আর এটা হচ্ছে B দ্রাবকের ঘনমাত্রা। তোমার করতে হবে কি, যে দ্রাবক দ্বারা নিষ্কাশন, হাজিরি স্যার পরে বলেছে যে দ্রাবক দ্বারা নিষ্কাশন করবা তার সাপেক্ষে কেডি নিতে হবে, যাকে দ্বারা নিষ্কাশন করবা তার সাপেক্ষে কেডি নিতে হবে। বলছে দ্রাবক নিষ্কাশনের কার্যকারিতা প্রধানত নিম্নোক্ত দুটি ফ্যাক্টর বা বিষয়ের উপর নির্ভর করে। যে দ্রাবকে দ্রবটি বা বস্তুটি দ্রবীভূত থাকে তা অপেক্ষা নিষ্কাশনে ব্যবহৃত দ্বিতীয় দ্রাবকে দ্রবটির দ্রাব্যতা কত বেশি। কত বেশিটা আমরা কার সাহায্যে বুঝবো, কেডি এর মান থেকে। কেডি এর মান ধরো 20, এর মানে বুঝবো প্রথম থেকে দ্বিতীয় দ্রাবককেও কত গুণ বেশি পছন্দ করে, 20 গুণ বেশি পছন্দ করে। হতে পারে 80, তাহলে প্রথম দ্রাবক অপেক্ষা দ্বিতীয় দ্রাবককে 80 গুণ বেশি পছন্দ করে, এর মানে ও লাফিয়ে লাফিয়ে চলে যাবে দ্বিতীয় দ্রাবকের কাছে। এরপর ব্যবহৃত নির্দিষ্ট পরিমাণ দ্রাবক দ্বারা দ্রবটিকে একবার মাত্র নিষ্কাশন করার পরিবর্তে ওই পরিমাণ দ্রাবকটিকে কয়েকটি সমভাগে ভাগ করে 2 এর অধিক ধাপে নিষ্কাশন করার অধিক দ্রব নিষ্কাশন সম্ভব হয়। দুইটা বুঝো নাই। সেই জন্য এই টপিক পড়ানোর সময় আমি এটা নাম দিয়েছিলাম কি বলতো, এইটা আমি বলেছিলাম উল্টাটা কেন দিই নেই। এর কারণ হচ্ছে তোমরা ধরো কাউকে পছন্দ করলে করো কি, প্রথম দিনই গিয়ে মেসেজে লিখে দাও হ্যাঁ তোমাকে অনেক ভালো লেগেছে, বিষয়বস্তু মানে একবারেই পুরো অ্যাটাক দিয়ে দাও, নিজের যা যা অ্যাটাক দেওয়ার কথা, আমি অমুক তমুক, তোমাকে এই লাগছে ওই লাগছে, বিষয়বস্তু একবারেই অ্যাটাক দিয়ে দাও। সেই জন্য তোমার কৌশল এটা না, এটা উল্টাটা না, বিষয় বুঝতে পারছো? এটা হচ্ছে তোমাকে ভালো লাগছে, তখন ওরা দেখো খুব বুদ্ধি করে প্রথম একবার এসে দেখা দিয়ে গেল, এর মানে তুমি একটু করে গেলা, এর মানে বলছে একবার না ঝাঁকিয়ে অ্যাটাক দিতে হবে বারবার, একবার না ঝাঁকিয়ে অ্যাটাক দিতে হবে কি বলতো, বারবার অ্যাটাক দিতে হবে। বিষয় বুঝতে পারছো? বলছে কি সেজন্য এই কৌশলটা তুমি গিয়ে কি করে দাও, একবার অ্যাটাক দিয়ে দাও, এরপর ধরো হতাশ হয়ে ঠিক আছে পড়ালেখা ছেড়ে দাও, ঠিক আছে যাই হোক অ্যাটাক দেয়াই লাগবে না, পড়ালেখা করো, ঠিক আছে পড়ালেখার অ্যাটাক দাও, এই আর অ্যাটাক দেয়া লাগবে না। দেখো যাই হোক বুঝছো মনে হয়। এবার আমরা একটা ম্যাথ করলে সূত্রটা একটু মুখে বলো আমার সাথে, W1 সমান B ডিভাইড B প্লাস KDS ইন্টু কত W। W1 সমান কি বলতো, B ডিভাইড B প্লাস KDS ইন্টু কি W। W1 সমান B ডিভাইড B প্লাস KDS ইন্টু W। V মানে কি প্রথম দ্রাবকের আয়তন, B মানে কি প্রথম দ্রাবকের আয়তন, S মানে কি দ্বিতীয় দ্রাবকের আয়তন, কেডি মানে কি বন্টন গুণাঙ্ক, বন্টন গুণাঙ্ক কার সাপেক্ষে, দ্বিতীয় দ্রাবকের সাপেক্ষে। ডাব্লিউ মানে কি প্রথম দ্রাবকে, এর মানে ও একদম প্রারম্ভিক ভর যা ছিল, এটা হচ্ছে অ্যাটাক দেওয়ার পূর্বে যা ছিল। W1 মানে কি একবার অ্যাটাক দেওয়ার পর অবশিষ্ট যেটা আছে, একবার অ্যাটাক দেওয়ার পর অবশিষ্ট যা আছে। এবার তোমাদেরকে আমি একটা অসাধারণ জিনিস পড়াই, ঠিক আছে এবার তোমাদেরকে আমি একটা অসাধারণ জিনিস পড়াই, এটা যেমন একটা সূত্র, আমি তোমাদেরকে আরেকটা সূত্র পড়াই, শর্টে হয়ে যাবে তোমার কাছে। এটা হচ্ছে প্রথমবার ঝাঁকানোর পর অবশিষ্ট। W1 জিনিসটা কি বলতো, প্রথমবার ঝাঁকানোর পর অবশিষ্ট। সিমিলারলি আমরা কি লিখতে পারি, একইভাবে আমরা কি লিখতে পারি বলতো, দ্বিতীয়বার পর অবশিষ্ট কি লিখতে পারি বলতো, W2 সমান, যদি আমরা একই ml দিয়ে জায়গায় তাহলে কি হবে, W2 সমান B ডিভাইড B প্লাস KDS ইন্টু W1। এর মানে দেখো B ডিভাইড, B মানে হচ্ছে যে দ্রাবকে ছিল ওইটার আয়তন, B হচ্ছে যে দ্রাবকে ছিল, KD হচ্ছে দ্বিতীয় দ্রাবকের সাপেক্ষে বন্টন গুণাঙ্ক, S মানে কি দ্বিতীয় দ্রাবকের আয়তন, ঠিক আছে। W1 মানে হচ্ছে ঝাঁকানোর পূর্বে, দ্বিতীয়বার যে ঝাঁকাচ্ছি ঝাঁকানোর পূর্বেও কতটুকু আছে এটা, এর মানে দেখো W1 মানে কি দ্বিতীয়বার ঝাঁকানোর পূর্বে কতটুকু আছে এটা, এটা যখন দুইজনকে মিশিয়ে ঝাঁকিয়েছে ও কি হবে আরো বেশি কার দিকে চলে যাবে ইথারে, তাহলে এরপর থাকবে কি W2। তাহলে দ্বিতীয়বার ঝাঁকানোর পর কি হবে বলতো, অবশিষ্ট হচ্ছে W2। যেমন এখানে W1 সমান B ডিভাইড B প্লাস KDS ইন্টু W, তাহলে এখানে দেখো একদম মিল, তাহলে দ্বিতীয়বার হলে ঝাঁকানোর পর অবশিষ্ট কি হবে, W1 আর হবে না, কি হয়ে গেল W2 হয়ে গেল, কেমন W2, তাহলে অবশিষ্ট W B ডিভাইড B প্লাস KDS ইন্টু W1। ঝাঁকানোর পর অবশিষ্ট W2 সমান B ডিভাইড B প্লাস KDS ইন্টু W1, এর মানে দ্বিতীয়বার ঝাঁকানোর পূর্বে যেটা অবশিষ্ট আছে এটা। অবশিষ্ট আছে এটা। এবার একটু দেখ তো, এটাকে তোমাকে আমি আরেকটা জিনিস পড়াই, এটার আরেকটা জিনিস পড়াই। দেখো এটা যদি এটা জানি তাহলে আমরা কি লিখতে পারি,
এটাকে কি এভাবেও লিখতে পারি একটু দেখো। দেখো আমি আর একটা লাইন লিখি, তাহলে প্রথমবার ঝাঁকানোর পর W1 সমান আমরা কি লিখতে পারি, W1 সমান একটা জিনিস জানি চিন্তা করছিলাম, যাই হোক বি ডিভাইড বি প্লাস কেডিএস ইন্টু কি ডাব্লিউ। দ্বিতীয়বার ঝাঁকানোর পর অবশিষ্ট, নিষ্কাশিত না কিন্তু অবশিষ্ট, নিষ্কাশিত হচ্ছে এইগুলোর পার্থক্য, দেখো আমি দেখাবো সুন্দর মতো। তাহলে এটা কি হবে, ভি ডিভাইড বি প্লাস কেডিএস ইন্টু W1। তৃতীয়বার হলে তাহলে কি হয়ে যাবে, W3 সমান সমান W2 এইভাবে হয়ে যাবে, তাই না, এইভাবে হয়ে যাবে। এবার একটু দেখো, এবার তাহলে আমি তোমাকে একটা বিষয় একটু দেখাই। 2 সমান আমরা কি বলতে পারি, এটা যা আছে তা লিখলাম ইন্টু W1 সমান আবার আমরা কি জানি, W1 সমান একটু কি জানো দেখো তো, W1 সমান আবার জানো হচ্ছে বি ডিভাইড বি প্লাস কেডিএস ইন্টু কত W। ঠিক আছে, বি ডিভাইড বি প্লাস কেডিএস স্কোয়ার ইন্টু কত W2 সমান। এর মানে আমরা কি বলতে পারি, দ্বিতীয়বার নিষ্কাশিত হওয়ার পর যদি এই সূত্র হয়, প্রথমবার নিষ্কাশিত হওয়ার পর সূত্র ছিল এটা, তাহলে আমরা এন এর ক্ষেত্রে কি বলতে পারি, ধরো এন তমবার ঝাঁকানো হলো, তোমাকে বললো হচ্ছে 3বার ঝাঁকানো হয়েছে, তাহলে ডাব্লিউ এন সমান আমরা কি বলতে পারি, এন তমবার ঝাঁকানোর পর অবশিষ্ট ডাব্লিউ এন সমান আমরা কি বলতে পারি, বি ডিভাইড বি প্লাস কেডিএস টু দি পাওয়ার এন ইন্টু কি ডাব্লিউ। ঠিক আছে, এটা হচ্ছে এন তমবার ঝাঁকানোর পর অবশিষ্ট। ঠিক আছে, এন তমবার ঝাঁকানোর পর অবশিষ্ট, একটু লিখো এটুকু। ম্যাথ করলে তখন ভালো বুঝবা, এখনো ভালো বুঝছো না, আপাতত হচ্ছে আমরা ফর্মুলাটা দাঁড় করালাম। তো দেখবা এসিএস উদ্বাস বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যেসব মডেল টেস্ট নেওয়া হয় যেসব কোচিংয়ে, আমি বড় দুইটার কথাই বললাম, তো এখানে দেখবা হচ্ছে এই টপিক থেকে কোয়েশ্চেন দেওয়ার চেষ্টা করবে তোমাদেরকে বিপদে ফেলার জন্য। ঠিক আছে, যখন ইঞ্জিনিয়ারিংয়ে যাবো, যারা মেডিকেলে যাবো তোমাদের লাগবে না, তোমরা হচ্ছে শুধু দ্রাবক নিষ্কাশন কি, এটার কনসেপ্টটা কি, কেডি কিসের উপর নির্ভর করে, তাপমাত্রার উপর, কেডি মানে কি দুইটা গণমাত্রার কি অনুপাত, দুইটা দ্রাব্যতার অনুপাত। ঠিক আছে, এখানে মানে ম্যাক্সিমাম কতটুকু দ্রবীভূত হয় তো পছন্দ করছি, এটার ভিত্তিতে এদেরকে ভাগ করছি, বন্টন করছি, কোনটার ভিতর কতটুকু যাবে ডিস্ট্রিবিউট করছি, কার ভিতরেও কতটুকু। তো দেখো আমরা প্রথম একটা ম্যাথ করছি, কোয়েশ্চেনটা সবাই লিখবা, কিন্তু এর আগে আমি একটু পড়াইনি। 1 লিটার জলীয় দ্রবণে 1 গ্রাম আয়োডিন দ্রবীভূত আছে। ঠিক আছে, কি বলেছে, 1 লিটার জলীয় দ্রবণে 1 গ্রাম আয়োডিন দ্রবীভূত আছে। এর মানে কি আছে বলতো, প্রথম দ্রাবক কি, জলীয় দ্রবণ, এর মানে কি পানি। এটা কি বলছে বলতো, 1 লিটার, এর মানে কি 1000 ml। 1 গ্রাম এর মানে ডাব্লিউ কত বলে দিছে, ও কত আছে বলতো, 1 গ্রাম আছে। বলছে ওই দ্রবণকে 50 ml CCl4 দ্বারা, এটা আরেকটা কি দ্বিতীয় দ্রাবক, তাহলে ওর জীবনে কি আসছে বলতো, দ্বিতীয় জনের সূচনা হয়েছে। কিন্তু এটা কত আছে বলতো, এটা হচ্ছে SML, এস সমান কত বলেছে, খুব কম 50 ml। কম দিয়ে কেন হচ্ছে, কারণ ওকেও পছন্দ করে বেশি। CCl4 এটা হচ্ছে কি পানি, এটা হচ্ছে CCl4, এটা কম দিয়েও কাজ হচ্ছে কেন, কারণ আয়োডিন ওকে বেশি পছন্দ করছে। দ্বারা ঝাঁকালে জলীয় দ্রবণে আর কত গ্রাম আয়োডিন অবশিষ্ট থাকবে, তাহলে বন্টন গুণাঙ্ক কেডি দেয়া আছে, আয়োডিন অবশিষ্ট থাকবে, বলছে বন্টন গুণাঙ্ক কত বলেছে 80, CCl4 এত, এর মানে CCl4 উপরে, কিছু বলে না দিলে তাও কি হবে দ্বিতীয় দ্রাবকের সাপেক্ষে। আর যদি বলে দেয় পানির সাপেক্ষে বন্টন গুণাঙ্ক 1/80, পানির সাপেক্ষে নিলে হবে না, কারণ নিষ্কাশন করছো, এটা হচ্ছে প্রথম দ্রাবক, নিষ্কাশন করছো কার সাহায্যে, দ্বিতীয় দ্রাবকের সাহায্যে, ওর সাপেক্ষে নিতে হবে। তাহলে কেডি কত দেয়া আছে, কেডি দেয়া আছে 80। ঠিক আছে, কার সাপেক্ষে, CCl4 এর সাপেক্ষে। কেমনে বুঝছো, এই যে CCl4 এর নাম আগে, CCl4 এর সাপেক্ষে। আমি যেমন করাচ্ছি এইভাবে করবা।
ঠিক আছে, হাজারি স্যার যখন ফর্মুলাটা করেছে দেখবে ধরে সেম জিনিসই করেছে, একদম সেম জিনিস, সেম জাস্ট ধরেছে একটু কি মানে আরেকভাবে, আমি যেমন ধরেছি ওইভাবে না ধরে আরেকভাবে ধরেছে, সব বাকি সব সেম। তাহলে দেখো তো প্রথমবার জলীয় দ্রবণ আর কত গ্রাম এত দ্বারা ছাকালে, তাহলে বলবো হচ্ছে 50 ml 4 দ্বারা একবার ঝাঁকানোর পর, এখানে কয়বার ঝাঁকানোর কথা বলছে কিছুই বলে নেই, মানে একবার, একবার ঝাঁকানোর পর অবশিষ্ট। W1 সমান কি হবে, V ডিভাইড W। তাহলে V কত বলো তো, 1000 ml। B কত, যে দ্রাবকে ছিল এটা কত, 1000 ml। KD হচ্ছে দ্বিতীয় দ্রাবকের সাপেক্ষে বন্টন গুণাঙ্ক, এর মানে কত 80। S হচ্ছে কত 50 ml। W হচ্ছে কত 1 গ্রাম, ঠিক আছে 1 গ্রাম। তাহলে এবার দেখো তো এখানে কত দাঁড়ায়, 1000 ডিভাইড এখানে কত, 5 8 40, 4000, এর মানে কত, উপরে 1000 নিচে হচ্ছে কত 5000, তাহলে 1/5, তাহলে 1কে 5 দিয়ে ভাগ করলে কি হয় 0.2 গ্রাম। ঠিক আছে, ঠিক তো আছে, কিন্তু এরপরও কেন জানি ক্যালকুলেটর হাত নিষ্পিস করছে। ঠিক আছে, তাহলে কি 0.2 গ্রাম। তাহলে অবশিষ্ট কতটুকু আছে বলো তো, 0.2 গ্রাম। আমাকে এটা জানতে চেয়েছে পরীক্ষায়, যদি অবশিষ্ট জানতে নিয়ে চেয়ে, এটা হচ্ছে অ্যান্সার। তোকে যদি বলতো নিষ্কাশিত হয়েছে কতটুকু, তোমাকে জানতে চেয়েছে কি বলতো, কত গ্রাম অবশিষ্ট থাকবে, তাহলে তোমাকে যদি জানতে হচ্ছে নিষ্কাশিত হয়েছে কতটুকু, তাহলে কি লিখতে বলতো, যদি জিজ্ঞেস করতো, যদি বলতো তাহলে এক্সট্রাক্টেড কতটুকু, এক্সট্রাক্টেড মানে কতটা চলে গেছে CCl4 এ, তাহলে কি হবে W মাইনাস W1, ছিল 1 আছে কত 0.2, 8 গ্রাম চলে গেছে। ঠিক আছে, 0.8 গ্রাম চলে গেছে। এটুকু লিখে নাও, লিখা হয়ে গেলে ওয়াই বলবা। একটু একটু লিখে নাও, বুঝছো কিনা আমাকে জানাবা। তো আমরা পাতন শিখলাম আজকের ক্লাসে। আমরা কি শিখলাম বলতো, দ্রাবক নিষ্কাশন কি দেখলাম, দ্রাবক নিষ্কাশনের মধ্যে আমরা কেডি বন্টন সরাহক বা বন্টন গুণাঙ্ক কি দেখলাম, দ্রাবক নিষ্কাশনের মূলনীতি হচ্ছে নন স্টেপ বন্টন নীতি, তাই না। এরপর অর্থাৎ দ্রাব্যতার উপর ভিত্তি করে যে পৃথকীকরণ পদ্ধতি বা বিশুদ্ধ অবস্থাকে সংগ্রহ করার পদ্ধতি, এটাকে বলা হচ্ছে কি বলতো, দ্রাবক নিষ্কাশন। দ্রাব্যতার উপর ভিত্তি করে কিন্তু এই পদ্ধতিটা দুইটা দ্রাবকের। এরপর আমরা কি দেখলাম, সূত্রের প্রমাণ দেখলাম। এরপর আমরা সূত্রের অ্যাপ্লিকেশন দেখছি। সূত্রের প্রমাণ আমাদের লাগবে না, আমাদের কি লাগবে বলতো, এই জিনিসটা লাগবে, ম্যাথ করতে পারাটা লাগবে। হয়েছে সবার? একটু ফেসবুকে দেখে আসি সবকিছু ঠিক আছে কিনা। আপেক্ষিক গুরুত্বের কি একক হয়? না, আপেক্ষিক গুরুত্বের একক নেই। এইচএসসি একাডেমিক সিরিজ বইয়ে একক দেয়া আছে, একক দিবে না। আপেক্ষিক গুরুত্বের একক নেই। আপেক্ষিক গুরুত্ব হচ্ছে দুইটা ঘনত্বের অনুপাত। একক কিসের হয় বলতো, ঘনত্বের। আপেক্ষিক গুরুত্ব দেয়া থাকলে তুমি ঘনত্ব সমান কি লিখবা, অত গ্রাম পার এমএল। ধরো আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে 1.25, তাহলে তুমি ঘনত্ব সমান লিখবা 1.25 গ্রাম পার এমএল। ঘনত্বের একক আছে, আপেক্ষিক গুরুত্বের একক নেই। যে কোনো একটা দ্রবণের ঘনমাত্রা ডিভাইড হচ্ছে কি পানির ঘনমাত্রা। পানির ঘনমাত্রা আমরা কত জানি, 1 গ্রাম পার এমএল। এবার আরেকটা প্রবলেম আমরা করি, একটু দেখো। এক্স এর বন্টন গুণাঙ্ক ইথার এবং পানিতে 20/1, এক্স মিস্টার এক্স। ঠিক আছে, দেখো ওর কি আছে বলতো, বন্টন গুণাঙ্ক, এর মানে কি দেয়া আছে, কেডি দেয়া আছে। তাহলে কেডি দেয়া আছে 20/1 ইথার এবং পানিতে, এর মানে ইথারের সাপেক্ষে, ইথার উপরে এরপর পানি, তাহলে এটা কত 20/1, এর মানে কি লিখতে পারি আমরা 20। 3 গ্রাম এক্স বলছে 200 ml পানিতে দ্রবীভূত করে, তাহলে এখানে ডাব্লিউ কত আছে 3 গ্রাম। প্রথম দ্রাবক পানি কি বলতো, প্রথম দ্রাবক ফার্স্ট সলভেন্ট। এটা কি বলতো বিএমএল, পি সমান কি বলতো পানির আয়তন 200 ml তৈরি করা হলো। বলছে 30 ml ইথার দ্বারা, এবং এখন ওদের জীবনে কি আসবে, দ্বিতীয় দ্রাবকের আগমন হবে। ঠিক আছে, এর মানে ওরা দুইজন ছিল, এখন তৃতীয় ব্যক্তির আগমন হবে। তৃতীয় ব্যক্তির আগমন হলে দুইজনের সম্পর্কে ফাটল ধরবে, এক্স
পানির ভিতর দ্রবীভূত ছিল, এখন ধীরে ধীরে ও কার ভিতর যাবে, ইথারের মধ্যে যাবে। বলছে 30 ml ইথার দ্বারা ইথার এর সাথে ঝাঁকালে কত গ্রাম এক্স অবশিষ্ট থাকবে, এটা একটা বিষয়। অথবা বলছে 2 বার 15 ml ইথারের সাথে ঝাঁকালে, তো একবার কি করছে বলতো 30 ml ইথার পুরোটা দিয়ে অ্যাটাক দিছে, আরেকবার কি করেছে 2 বার 15 ml করে, 30 ml একবার না দিয়ে বারবার অ্যাটাক দিছে, কোনটা ভালো রেজাল্ট হয় তোমরা বলো। আজকে আমরা কি পড়েছি, একবারে সব জানানো যাবে না, ধীরে 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 বলতে হবে, বিষয় বুঝতে পারছো? তাহলে কি করতে হবে বলতো, বারবার অ্যাটাক দিতে হবে, ছোট ছোট করে 10 ml করে 3 বার দিলে আরো ভালো। তো আমরা এটা এখন মেতে দেখব, কেমন, এটা আমরা এখন মেতে দেখব। কেন কেন এখানে হচ্ছে আমি এটাও বলবো, কেন এখানে হচ্ছে আমি এটাও বলবো। দেখো প্রথমে হচ্ছে 30 ml ইথার, তাহলে এক নাম্বার যেটা, তাহলে প্রথমবার এটা হচ্ছে কি বলতো 30 ml ইথার দ্বারা, একের উত্তর হচ্ছে অবশিষ্ট, এটা হচ্ছে একবারই ঝাঁকাইছো, এটা কয়বার ঝাঁকাইছো, একবারই, 30 ml ইথার দ্বারা একবারে, তাহলে অবশিষ্ট দ্রব, অবশিষ্ট যেটা আছে এটা হচ্ছে W1 সমান B ডিভাইড B প্লাস KDS, তাহলে V হচ্ছে কত 200 ml, এটা কত 200, KD হচ্ছে কত 20, S হচ্ছে কত ml 30, তাহলে এটা কত বলতো W কত হয় 3। .75 গ্রাম, এটা হচ্ছে অবশিষ্ট আছে এত। এবার আমরা করব কি 2 নাম্বারটা, দেখো 15 ml করে 2 বার ঝাঁকানোর পর অবশিষ্ট, তাহলে এটা কি করছে 15 ml করে, এখানে এস এর পরিমাণ ছিল কত 30 ml, এখানে কিন্তু এস এর ml হচ্ছে কত বলতো 15 ml, 2 বার ঝাঁকানোর পর অবশিষ্ট আমরা কেমনে লিখতে পারি, আমরা W2 সমান লিখতে পারি, আমি আর কথাটা লিখছি না, 15 ml করে 2 বার ঝাঁকানোর পর অবশিষ্ট কি আছে, তাহলে এটা হচ্ছে B ডিভাইড B প্লাস KDS, এটার উপর কি হয়ে যাবে S স্কয়ার ইনটু W, একবার দিলে B ডিভাইড B প্লাস KDS, এটা W1 এটা ছিল W, এখানে কি W এর মতো থাকবে B প্লাস KDS এর স্কয়ার, যেহেতু কি করবা 2 বার, আর এটা কি হবে W2, এর মানে বুঝবো 2 বার ঝাঁকানোর পর অবশিষ্ট, তাহলে এটা কত হবে, ভুল করেছি, S কত, B হচ্ছে যত ml ছিল, হচ্ছে যত, KD হচ্ছে ওর সাপেক্ষে দ্রাবকের, S হচ্ছে কি বলতো যত ml ছিল, এর মানে কত 15, তাহলে এটা কত 0.48 গ্রাম। তাহলে এটা ভালো কেমনে বুঝছো, এর কারণ এটা দিয়ে বুঝতে পারছো না কত গ্রাম অবশিষ্ট, নিষ্কাশিত কতটুকু এটা দিয়ে করলে তুমি বুঝতে, তাহলে এখানে নিষ্কাশিত কতটুকু আমি জাস্ট এটা এক্সট্রা করে দেখাচ্ছি, এখানে যত আছে এখানে এর চেয়ে কম আছে, এর মানে এখানে নিষ্কাশিত হয়েছে বেশি, বুঝো নাই, সুতরাং এখানে ধরো নিষ্কাশিত এক্সট্রাক্টেড অ্যামাউন্ট 3 - 0.75, 2.25 গ্রাম, তাই না, 3 - 2.25 গ্রাম। এখানে এক্সট্রাক্টেড কতটুকু দেখো তো, অ্যামাউন্ট এক্সট্রাক্টেড 3 - 0.48, এটা হচ্ছে দ্বিতীয়বার করার পর অবশিষ্ট, তাহলে 3 - 2.52 গ্রাম এখানে আছে, এখানে যা এক্সট্রাক্টেড হয়েছে এখানে কি বেশি কেন, কারণ তুমি যদি বারবার আসো বারবার ওদেরকে ঝাঁকাচ্ছ, তাহলে ওরা কি হওয়ার সুযোগ পাবে, দ্রাবকের সাথে বেশি করে মিশার সুযোগ পাবে, ওর সাথে বারবার দেখা হচ্ছে, এর মানে কি হবে বলতো ইন্টারাকশনের সুযোগ বেশি পাবে, বারবার মিশার সুযোগ পাবে, তাহলে ওদের মধ্যে কি হবে বলতো আকর্ষণ স্থাপিত হবে বেশি, ঠিক আছে, এই এক্স এর কি হবে বলতো
ইথারের সাথে আকর্ষণ স্থাপিত হবে বেশি, কম করে দিছো কিন্তু বেশি বেশি বার করে মিশাইছো, সেজন্য এটা কি বলতো বেশি সুবিধাজনক, এটা বেশি সুবিধাজনক। তাহলে আশা করি বুঝতে পারছো। আজকের ক্লাস এইটুক, নেক্সট ক্লাসে আমরা ক্রোমাটোগ্রাফি শেষ করার মাধ্যমে অধ্যায়টা শেষ করব। আমি একটু দেখাই তোমরা আর কি প্র্যাকটিস করবা। এই যে দেখো এখানে হাজারি স্যারের বইয়ে এগুলো দিয়েছে, পরিমাণ নির্ণয়ের জন্য সমীকরণ প্রতিপাদন, ঠিক আছে, পরিমাণ নির্ণয়ের জন্য। তো বলছে K4 FeCN6 দ্বারা কি শনাক্তকরণ যায়? কপার 2+, জিঙ্ক 2+, Fe2+, সবগুলোই শনাক্তকরণ করা যায়। এটা হচ্ছে লালচে বাদামি, এটা হচ্ছে সাদা, এটা কি হয়ে যায় বলতো হালকা নীল, ঠিক আছে, 1 2 3। তো এখানে জাস্ট B1 B2 এভাবে করেছে, এটা প্রথম দ্রাবকের আর এটা হচ্ছে কি দ্বিতীয় দ্রাবকের জন্য, ঠিক আছে, এভাবে করে করেছে। আমরা যেভাবে করেছি এভাবে করবা। এখানে যে চিত্রটা এঁকেছে এটা কিসের বলতো, দুইটা ভিন্ন জলীয় স্তর, এগুলো কি অমিশ্রণীয়, সেই জন্য দুইটা লেয়ার বুঝিয়েছে, ঠিক আছে, এটা একরকম এটা একরকম। কেমন, এটা হচ্ছে একটা দ্রাবক, দ্রাবক 1, এটা হচ্ছে কি দ্রাবক 2। এটা কি পুরো জিনিসটা কি বলতো সেপারেশন ফানেল, ঠিক আছে, সেপারেশন ফানেল। ওই যে আমরা প্রথমটাই করেছিলাম, এর মানে কত বলতো 0.2 গ্রাম অবশিষ্ট থাকবে, তাহলে নিষ্কাশিত হয়েছে কতটুকু 0.8 গ্রাম, 80% নিষ্কাশিত হয়েছে। ওটা যদি 10 ml দিয়ে করতাম, মানে 20 ml দিয়ে না দিয়ে, এখানে হচ্ছে 20 ml করে করেছে, এখানে 10 ml দিয়ে করলে এটা দেখা যেত নিষ্কাশিত পরিমাণের পার্সেন্টেজ আরও কি বেশি হয়েছে। এই ম্যাথটা আমি ধরো যেভাবে করিয়েছি এভাবে করবা তোমরা, এই ম্যাথটা ধরো আমি যেভাবে করেছি ওই সূত্রের সাহায্যে করবা, কেমন, আমি যেভাবে করেছি ওই সূত্রের সাহায্যে করবা, এখানে যেরকম আছে এরকম না, এরপর আমাকে জানাবা হয়েছে কিনা। তাহলে এখানে দ্রাবক নিষ্কাশনের জন্য ব্যবহৃত দ্রাবক কি, এটা এমসিকিউর জন্য পড়বা। দ্রাবক হলো অধিক উদ্বায়ী, ইথার ব্যবহার করি, বেনজিন ব্যবহার করি, টলিন, কারণ জৈব যৌগ যেগুলোকে পছন্দ করে তুমি বলতে পারো এখানে সবগুলো জৈব যৌগের নাম কেন, কারণ এই পদ্ধতিতে আমি বলেছি জৈব যৌগ নিষ্কাশনের জন্য বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে। এবার দেখো জলীয় দ্রবণ থেকে বলছে দ্রাবক নিষ্কাশন দুই প্রকার, দুটি পদ্ধতিতে বার হয়। জলীয় দ্রবণ থেকে একটা নিষ্কাশন আমরা যেটা বলেছি, আরেকটা হচ্ছে কঠিন পদার্থ থেকে জৈব যৌগ নিষ্কাশন, এটাকে বলা হয় সক্সলেট নিষ্কাশন। তোমাকে যদি বলে সক্সলেট নিষ্কাশন কিসের জন্য, এমসিকিউর জন্য, ঠিক আছে, তাহলে তুমি বলবো হচ্ছে কঠিন পদার্থ থেকে জৈব যৌগ নিষ্কাশনকে বলা হচ্ছে কি সক্সলেট নিষ্কাশন, ঠিক আছে। যেমন গাছের পাতা বাকল, গাছের পাতা বাকল এটার ব্যবহারটা আছে, শস্য বীজ থেকে জৈব যৌগ নিষ্কাশন, এগুলো হচ্ছে কি কঠিন থেকে গাছের পাতা বাকল বা শস্য বীজ বা ধরো নারকেলের এখান থেকে কিছু বানাবা, ঠিক আছে, তাহলে এটা কি হবে বলতো সক্সলেট, ঠিক আছে, সক্সলেট এক্সট্রাক্টর। যেমন এই যে প্রয়োগটা দেখো মেডিকেল 22-এ আসছে, যেমন ধরো ধানের তুষ থেকে, এর মানে কঠিন থেকে ভোজ্য তেল, এর মানে কঠিন থেকে কি করছো বলতো ভোজ্য তেল নিষ্কাশন করছো, কঠিন থেকে যদি কি করতে চাও নিষ্কাশন করতে চাও তখন এটা হবে কি সক্সলেট এটা একটা দ্রাবক নিষ্কাশন, ঠিক আছে। নারকেলের শ্বাসের গুঁড়া থেকে নারকেল তেল, বিভিন্ন রকমের তেল হলে তেল, ভোজ্য তেল, নারকেল তেল, সুগন্ধি তেল, মরিচের গুঁড়া থেকে ধরো ছাঁচালো লাল রং, এগুলা কি কঠিন থেকে যখন নিষ্কাশন করছো তখন এটা হবে কি বলতো সক্সলেট নিষ্কাশন। এরপর আমরা পরের দিন আমরা ক্রোমাটোগ্রাফি পড়বো। আমি একটু দেখি এমসিকিউগুলো তোমরা পারো কিনা। ধরো হাজারি স্যারের বইয়ের পিছনে চলে গেলা, পারবা কেমন দেখো। দেখো খুব সুন্দর একটা কোয়েশ্চেন, 109 নাম্বার কোয়েশ্চেন, এমসিকিউ, হাজারি স্যারের বইয়ের পিছনের এমসিকিউ। বলছে একটি তরল জৈব যৌগ 78.3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটে, এর সাথে অল্প ইথানল যোগ করলেও মিশ্রণ তরলটির স্ফুটনাঙ্ক 78.3 ডিগ্রি সেন্টিগ্রেডই হয়। মানে একটা তরল ছিল, এটা ফুটছিল, কেমন, এটা তরল ফুটছিল কত তাপমাত্রা, এটার স্ফুটনাঙ্ক ছিল 78.3, এর মধ্যে ইথানল যোগ করছে, তাও এটার স্ফুটনাঙ্কর কোনো পরিবর্তন হয় না, ইথানলের স্ফুটনাঙ্ক কত 78.3। তাহলে বলতো মূল তরলটি কি ছিল, বিশুদ্ধ ইথানল ছিল, ওর 78.3, বলছে এই তরলটা ফুটছিল, এটা কি আমরা জানি না, কিন্তু এর ভিতরে আমরা ইথানল মিশিয়েছি, তখন মিশ্র তরলটির স্ফুটনাঙ্ক কত হয়েছে 78.3। এটা থেকে আমরা কি বুঝতেছি, আগে যেটা ছিল আমরা এখন ওইটাই মিশিয়েছি। যদি দুইটা ভিন্ন করতাম তাহলে কি হয়ে যেত, ওদের স্ফুটনাঙ্ক ভিন্ন হয়ে যেত। দেখছো হাজারি স্যার কিন্তু খুব সুন্দর একটা কোয়েশ্চেন করেছে, এর মানে বলছে মূল তরলটি তাহলে কি ছিল, বিশুদ্ধ ইথানল, সেজন্য এখনো বিশুদ্ধ ইথানল মিশিয়েছি, স্ফুটনাঙ্কের কোনো হেরফের হয়নি। এবার বলছে যেসব যৌগ পানিতে অদ্রবণীয় কিন্তু ফুটন্ত পানিতে বিয়োজিত হয় কিন্তু স্টিমে উদ্বায়ী হয়, স্টিম মানে বাষ্প, স্টিম বাদ যেটা বলছিলেন, এদের ভেজাল থেকে কিরূপে পৃথক করা হয়, স্টিম পাতন দ্বারা।
যেমন কি বলতো গোলাপ জল, এরপর কি ফুলের নির্যাস থেকে সুগন্ধটা যে আমরা পৃথক করছি, এটা দুইটি ভিন্ন তরলে, তরল কয়টা, দুইটা ভিন্ন, একটা পানি হলে আরেকটা কি ইথার, একটা পানি হলে আরেকটা CCl4। দ্রবের দ্রাব্যতার মাত্রা কম বেশি হলে কম দ্রাব্যতা বিশিষ্ট তরল থেকে কি রূপে পৃথক করা হয়? দুইটি যখন তরল আসবে, দ্রাবক 1 দ্রাবক 2, তখন এটাকে কি বলে? দ্রাবক নিষ্কাশন। তখন এটাকে কি বলে বলো তো? দ্রাবক নিষ্কাশন। এরপরে যেটা, এটা হচ্ছে ক্রোমাটোগ্রাফি রিলেটেড, ঠিক আছে, এটাকে কি বলা হয়? দ্রাবক নিষ্কাশন। কেমন? দ্রাবক নিষ্কাশন। কেন, আর কোয়েশ্চেন পাই কিনা দেখি। না, বেশি প্র্যাকটিস করতে পারলো না, আমাদের বেশি বেশি কোয়েশ্চেন দেয়নি, তাই না? আমাদের বেশি বেশি কোয়েশ্চেন দেয়নি। এরপর দেখো এখানে যেমন একটা কোয়েশ্চেন যশোর বোর্ড 19-এ আসছে, কোয়েশ্চেনটা কি বলছে? ধানের তুষ থেকে ভোজ্য তেল, নারকেল তেল, ভোজ্য তেল, অমুক তেল, তমুক তেল যখন বলবে তখন কি হবে বলতো? দ্রাবক নিষ্কাশন। ঠিক আছে, এটা হচ্ছে ধানের তুষ, এর মানে কঠিন থেকে নিষ্কাশন করছে, এটা হচ্ছে সক্সলেট নিষ্কাশন, কিন্তু কি বলতো? নিষ্কাশন। ঠিক আছে, কিন্তু কি বলতো? নিষ্কাশন। তো এখানে আর তো পারছি না, তাই না? আর তো পাচ্ছি না। ক্রোমাটোগ্রাফির কোয়েশ্চেন আসে, কিন্তু পাতনের কোয়েশ্চেন এভাবে দেয়নি হাজারি স্যার। ঠিক আছে, তো তো এটা হচ্ছে আমাদের যে প্র্যাকটিস বুক যেটা আছে এখান থেকে করতে পারো। ঠিক আছে, আর আমরা পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেন দিব, যেমন এটার যে ক্লাস টেস্ট আছে আমরা দেখবো এখানে কোয়েশ্চেন যেগুলো দিব ওগুলো করলে হয়ে যাবে, কাজ সহজ করে দিলাম। ঠিক আছে, ওগুলো করলে হয়ে যাবে। তাহলে আজকের ক্লাস হচ্ছে এইটুকুই। ঠিক আছে, এটা এইটুক। নেক্সট ক্লাসে আমরা ক্রোমাটোগ্রাফির মাধ্যমে এই চ্যাপ্টার শেষ করব। দিয়ে দিব সবগুলো শীট তোমাদের প্রয়োজনীয়। এরপর ফার্স্ট অধ্যায় স্টার্ট করে দেবো। ঠিক আছে, ফার্স্ট চ্যাপ্টার স্টার্ট করব উৎসব বন্ধের পরে। ঠিক আছে, ওইটা 4টা 5টা ক্লাস নিব।